নাফিসা তাবাসসুম। জায়েদ ইয়ামিন, আসিফ ভুইয়া, খুব খারাপ অবস্থা। শুভদীপ দে স্টোরি নিয়ে জয়েন করে না, স্লো। ক্লাস ক্লাস 10-এর স্টুডেন্টদের অবস্থা খুবই বাজে। ওকে, আসসালামু আলাইকুম। দেখো, এখন তোমাদের পরীক্ষার সামনে আমরা একটু ক্লাস নিয়ে থাকি এবং যে ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে এবং কিছু আইডিয়া পাওয়া যায় কোশ্চেন সম্বন্ধে, কি ধরনের কোশ্চেন আসতে পারে। এবং তোমরা যেহেতু ক্লাস 9 পার করেছো, 10-এরও কিছুদিন আমাদের স্কুলে ক্লাস হয়েছে, তারপরে অনলাইনে আমরা পড়িয়েছি তোমাদের, এবং সেই সাথে তোমাদের কিছু ক্রিয়েটিভ প্রশ্নেরও আইডিয়া দেওয়া আছে যে কিভাবে ক্রিয়েটিভ প্রশ্ন হয়, পরীক্ষাও দিয়েছো। সো দেখো, আমাদের চ্যাপ্টারগুলোর মধ্যে আজকে একটা ক্লাস আছে, আমি 1.5 ঘন্টা ক্লাস নেব। আর 2 নাম্বার হলো যে আজকে কি পড়াবো। আজকে আমি পড়াবো চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 5, আর আগামী দিন পড়াবো চ্যাপ্টার 3, 4। এই 3, 4, 5, 6 আমি এই 4টা চ্যাপ্টার পড়াবো। আমি ফিরোজ স্যারকে বলে দিয়েছিলাম যে বাকিগুলো সে যেন পড়াই। এবং তোমাদের ফিরোজ স্যার হয়তো চ্যাপ্টার 8, আমি একটু দেখছিলাম, চ্যাপ্টার 8 পড়িয়েছে এবং বর্ন এনার্জির ম্যাথ করে দিয়েছে। তো আসা যাক আমরা চ্যাপ্টার 6 এর কোশ্চেনগুলো কেমন হয়। তোমরা জানো যে চ্যাপ্টার 6 এর যে কোশ্চেনগুলোর মধ্যে মেইনলি ইম্পর্টেন্ট হলো মোলারিটি বের করা আর একটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করা, এবং এর সাথে সাথে কিছু লেজুরি ভিত্তিক যদি কোশ্চেন থাকে সেগুলো আমরা বের করতে পারি। সেটা অ্যাভোগাড্রোস নাম্বারের ম্যাথ আসতে পারে, সেইগুলো সম্বন্ধে একটু আইডিয়া। তো আমি তোমাদের এটা প্র্যাকটিস করাচ্ছিলাম এই চ্যাপ্টারটা, এবং কিছু ক্রিয়েটিভ প্রশ্ন আইডিয়া দিয়েছি। এখন আসা যাক, আমি একটা কোশ্চেন দিই। দেখো, ধরে নাও এই একটা সলিউশন, একটা ক্রিয়েটিভ কোশ্চেন, এই একটা সলিউশন, এই সলিউশনটা হলো 100 ml। 100 ml এখানে দেওয়া আছে তোমার 100 ml সোডিয়াম কার্বনেট সলিউশন, সোডিয়াম কার্বনেট সলিউশন। এবং এখানে একটা অ্যামাউন্ট ফিক্সড করে দিই, ধরে নাও এখানে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। এটা কন্টেইনার বা ফিগার 1। আর এখানে আরেকটা সলিউশন আছে, যে সলিউশনটা ধরে নাও সালফিউরিক অ্যাসিড, এটাও 100 ml, এটাও 100 ml। এটা সালফিউরিক অ্যাসিডের সলিউশন, ধরে নাও এটার মধ্যে সেম অ্যামাউন্ট অফ সালফিউরিক আছে, H2SO4 এর মধ্যে আছে, এবং এটার ভলিউম 100 ml। এটা সালফিউরিক অ্যাসিড, এটা 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। এই হলো স্টেপ। এখন যদি কোশ্চেন করা হয়, এই কোশ্চেন, হোয়াট ইজ ডেসিমোলার সলিউশন, হোয়াট ইজ ডেসিমোলার সলিউশন, ডেসিমোলার সলিউশনটা কি। নাম্বার বি কোশ্চেন যদি থাকে, হাউ মেনি মলিকুলস আর প্রেজেন্ট, হাউ মেনি অ্যাটমস are present in 10 gram of nitric acid, এটা থাকে। নাম্বার সি বলা হলো যে নাম্বার সি তে বলা হলো ফাইন্ড আউট দ্য মোলারিটি অফ দ্য সলিউশন 1, find out
the molar concentration of figure 1. Number D, if 100 ml of water is added in container 1, figure 1, then which will be the molar concentration or which will be the concentration more? এই হলো আমাদের কোশ্চেন। এখন মনে করো এটা কোশ্চেন নাম্বার, মনে করো 2 নাম্বার থাকলো, এইটা এই টাইপের কোশ্চেন থাকলো। তাহলে আমাদের প্রথম কোশ্চেন হলো হোয়াট ইজ ডেসিমোলার সলিউশন। আশা করি ডেসিমোলার সলিউশন অর্থাৎ কোশ্চেন নাম্বার এ এবং কোশ্চেন নাম্বার বি আমার মনে হয় পড়া লাগবে না। ডেসিমোলার সলিউশন বলতে বোঝানো হয় যে 0.1 mole of any solute get dissolved in 1 liter solution. 0.1 mole of any solute get dissolved in 1 liter solution. অর্থাৎ 1 লিটারে যদি 0.1 মোল প্রেজেন্ট থাকে তাহলে ওইটাকে বলা হবে ডেসিমোলার সলিউশন। যদি বলা হয় কেমন, এটা হচ্ছে 1 লিটার একটা কন্টেইনার, এই পর্যন্ত হচ্ছে 1 লিটার একটা সলিউশন, 1 লিটার সলিউশন। এর মধ্যে যে কোনো সাবস্টেন্সে যদি 1 মোল সলিউট প্রেজেন্ট থাকে তাহলে এই সলিউশনটাকে বলা হবে ডেসিমোলার সলিউশন। 0.1 মোল সলিউট যদি প্রেজেন্ট থাকে তাহলে এটাকে বলা হবে ডেসিমোলার সলিউশন। যেমন 1 মোল সোডিয়াম ক্লোরাইড সমান কত? দেখো 1 মোল সোডিয়াম ক্লোরাইড ইকুয়ালস টু 58.5 গ্রাম। তাহলে 0.1 মোল সোডিয়াম ক্লোরাইড ইকুয়ালস টু 5.85 গ্রাম, গুণ করলে এটা হয়। তাহলে 5.85 গ্রাম যদি সোডিয়াম ক্লোরাইড প্রেজেন্ট থাকে 1 লিটার সলিউশনে, তাহলে এই সলিউশনটাকে আমরা বলবো ডেসিমোলার সলিউশন। তো এত লেখা লাগবে না, জাস্ট ডেফিনিশন দিবে 0.1 mole of any solute get dissolved in 1 liter solution, then it is called decimolar solution. এখন যদি প্রশ্ন আসে এরকম 2 মার্কসের যে হোয়াট ডু মিন বাই ডেসিমোলার সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড, এই ধরনের কোশ্চেন আসলে আমরা কিভাবে আনসার করব? মনে রাখবে সেই ক্ষেত্রে তোমার ডেসিমোলার সলিউশনের ডেফিনিশন দিতে হবে। দেওয়ার পরে লিখতে হবে 1 মোল অফ সোডিয়াম ক্লোরাইড ইকুয়ালস টু 58.5 গ্রাম। তারপরে 0.1 মোল অফ সোডিয়াম ক্লোরাইড ইকুয়ালস টু কত গ্রাম বলতে হবে। বলার পরে বলতে হবে ইফ 5.85 গ্রাম সোডিয়াম ক্লোরাইড present in 1 liter solution, then this solution is called decimolar solution of sodium chloride. এই পর্যন্ত লিখলে 2 মার্কস পাওয়া যাবে। এনিওয়ে, তাহলে আমরা হোয়াট ইজ ডেসিমোলার সলিউশন আমরা পেয়ে গেলাম। ওকে, এখন আসি আমরা 2 নাম্বার কোশ্চেনের আনসার, অর্থাৎ বি কোশ্চেনের আনসারটা আমরা একটু দেখি। বি কোশ্চেনের আনসার কিভাবে করব আমরা। বি নাম্বার হচ্ছে হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট, এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। আমরা যখন খাতা চেক করি তখন দেখি যে প্রায় অ্যাবাউট 50% স্টুডেন্ট পারে না। এত সহজ ম্যাথ কিন্তু 50% স্টুডেন্ট পারে না। এখন আমাদের না পারার কিছু নেই, আশা করি তোমরা সবাই পারবা। তাহলে প্রথমেই করতে হবে কি, হাউ মেনি অ্যাটমস বাদ দাও, আমরা মলিকুলস বের করব 10 গ্রাম অফ নাইট্রিক অ্যাসিড। তাহলে এই আনসার বি তে আমরা কিভাবে লিখব দেখো। তাহলে প্রথমে লিখব 1 মোল নাইট্রিক অ্যাসিড HNO3 equals to 1 plus 14 plus 16 into 3 equals to 1 plus 14 plus 48, তাহলে এখানে হবে 63 গ্রাম। তাহলে কোনো সন্দেহ নেই 1 মোল সোডিয়াম কার্বনেট আর 1 মোল সোডিয়াম নাইট্রিক অ্যাসিডে HNO3 contains কত? contains 6.023 into 10 to the power 23 molecules। তাহলে আসা যাক, আমি এটা মুছলাম। তাহলে এই পর্যন্ত আমরা জানলাম। এখন আসো আমাদের মলিকুলসের সংখ্যা বের করে নিই। 10 গ্রাম নাইট্রিক অ্যাসিডে কত মলিকুলস আছে এট ফার্স্ট আমরা ওটা বের করব। তাহলে আমরা বলতে পারি না 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড contains
contains 6.023 into 10 to the power 23 molecules. তাহলে 1 গ্রামে কত? 6.023 into 10 to the power 23 divided by, তোমরা ক্যালকুলেট করো প্লিজ, ক্যালকুলেট করো। 10 গ্রামে কত থাকে? 10 গ্রামে থাকে আমাদের 10 গ্রামে থাকে 6.023 into 10 to the power 23 into 10 divided by 63। এটা ক্যালকুলেট করলে যত হবে তত মলিকিউলস। প্লিজ করো, তোমরা মলিকিউলসের সংখ্যা বের করো। মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে গত 2 বছর ধরে দেখেছি, এবং তারা এই পর্যন্ত করে রাখে, এবং যেখানে 3 মার্কসের জন্য আমরা 1 মার্ক দিয়ে থাকি, বা যখন দেখি রেজাল্ট খারাপ হচ্ছে তখন 2 মার্কস দিয়ে থাকি। এই পর্যন্ত ইট ইজ নট এ আনসার, কারণ এখানে মলিকিউলস বের করতে বলিনি, বলেছে অ্যাটমের সংখ্যা বের করতে। তো আমরা এখানে মলিকিউলস সংখ্যাটা আগে বের করব, তারপরে আমাদের একটু কাজ আছে, সেই কাজটা আমরা পরে করব। তো প্লিজ এখানে তোমরা ক্যালকুলেট করো, করে আমাকে জানাও এখানে কতগুলো মলিকিউলস পাওয়া যায়। এখানে মলিকিউলসের সংখ্যাটা আগে আমাদেরকে জানাও। মলিকিউলসের সংখ্যাটা আমাকে জানাও। হাউ মেনি মলিকিউলস ক্যালকুলেট করো? 6.023 into 10 to the power 23 into 10 divided by 63। কেউ এখনো ক্যালকুলেট করো নাই? তোমরা অ্যাটেন্ডেন্স দিচ্ছ এত পরে। 9.56 into 10 to the power 22। 9.56 মনে হয় হয়েছে। 9.56 into 10 to the power 22 মলিকিউলস। ওকে, আমরা কিন্তু 10 গ্রাম নাইট্রিক অ্যাসিডে এতগুলো মলিকিউলস বের করলাম, কিন্তু আমাদের চেয়েছিল কি প্রশ্নে? অ্যাটম চেয়েছিল, তাই না? তাহলে আমরা বলতো 1 molecule of nitric acid contains, বলো কতগুলো অ্যাটমস থাকে? নাইট্রিক অ্যাসিডে কয়টা অ্যাটম থাকে একটা মলিকিউলে? একটা, দুইটা, আর এখানে 5টা, তাহলে 5 অ্যাটমস। তাহলে এতগুলো মলিকিউলসে কত থাকবে? therefore 9.56 into 10 to the power 20 molecules of nitric acid contains 5 into 9.56 into 10 to the power 23 atoms। এখানে ক্যালকুলেট করলে যেটা হবে, ক্যালকুলেট করে আমাকে বলো এতগুলো অ্যাটমস হবে, এবং এটাই হলো আনসার। তাহলে আমার মনে হয় যে অ্যাটমের সংখ্যা বের করতে বললে at first thing you have to find out the number of molecules। নাম্বার অফ মলিকিউলস বের করে তোমার ফিজিক্যালি দেখতে হবে যে ওই মলিকিউলের মধ্যে কয়টা অ্যাটম আছে, সেটা যে কোনো সাবস্টেন্স হোক না কেন। at first thing you have to calculate the number of কি? নাম্বার অফ, তোমাকে প্রথমে চিন্তা করতে হবে নাম্বার অফ অ্যাটমস কয়টা ওই মলিকিউলে। যেহেতু নাইট্রিক অ্যাসিডে 10 গ্রামে আমাদের কতগুলো অ্যাটম চেয়েছে, তাহলে আমি মলিকিউলের সংখ্যা বের করেছি এখানে। এখন একটা মলিকিউলে কয়টা অ্যাটম? 1 2 আর 3 5। তাহলে আমরা লিখলাম 1 মলিকিউল নাইট্রিক অ্যাসিডে থাকে 5 অ্যাটমস, আর এতগুলো মলিকিউলসে কতগুলো অ্যাটম, তাহলে আমরা ক্যালকুলেট করলে পেরে যাব, এবং 3 এর মধ্যে 3 পাবো, বা 2 এর মধ্যে 2 পাবো। মার্কস এখানে বড় বিষয় না স্যার, এতখানি অঙ্কে 2 মার্কস, 2 হোক আর 3 হোক, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো তোমার পারাটা, এবং এটা সময় লাগবে মাত্র মনে করো 3 মিনিটস। এখন বলো তোমরা ক্লিয়ার হয়েছো? তোমরা কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। স্টুডেন্টরা ক্লাস করে না ঠিক মতো, তা কিভাবে হবে বলো? কালকে পরীক্ষা। লেফট সাইডে চলে গেছেন। ফৌজিয়া করিম, দেরি করে আসছো, এখন অ্যাটেন্ডেন্স দিলে হবে কেন রে বাবা? এটা বলো, এখানে ক্যালকুলেট করো। ক্লিয়ার স্যার? আর সবাইকে জয়েন করতে বলো, এটা ইম্পর্টেন্ট ক্লাস। পরীক্ষার আগে দুটো ক্লাস, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং করলে তোমরা বুঝতে পারবা পরীক্ষার সময়। অল ক্লিয়ার? যারা যারা আসেনি, তোমাদের যারা পরিচিত তাদেরকে বলো যে ক্লাস করতে, ক্লাসে আসতে বলো সবাইকে। তোমাদের এখানে আনসার যেটা হবে সেটা আনসার। ওকে, আমি আর এখানে এগোলাম না। এখন দেখো সি নাম্বার হলো যে এই কন্টেনার 1 এর মোলারিটি কত। এটা তো সবচেয়ে সহজ। কন্টেনার 1 এর মোলারিটি কত? তো কন্টেনার 1 এর যদি মোলারিটি বের করতে চাই, তাহলে ফর্মুলা একটাই, সি নাম্বার। দেখো তাহলে মোলারিটি S ইকুয়ালস টু W ইনটু 1000 ডিভাইডেড বাই M ইনটু V। তাহলে এখানে W কত? W হচ্ছে 20 গ্রাম
ভলিউম কত 100 ml, ভি হলো 100 ml, আর এখানে মলিকুলার মাস হলো এখানে 106 গ্রাম। এখন আর মনে হয় আমাকে ভেঙে আর করার দরকার নেই, কারণ তোমরা অনেক পড়েছো সোডিয়াম কার্বনেটের মলিকুলার মাস কত 106, তাহলে 106 গ্রাম। আর মোলারিটি S equals to what? Find the মানে putting the value of WVM and find out the S. So S equals to 20 into 1000 divided by 106 into 100. এটা ক্যালকুলেট করলে যত হবে তত মোলারিটি। ক্যালকুলেট করো, এখানে 2 শূন্য কেটে দাও, তাহলে এখানে থাকে 200 ডিভাইডেড বাই 106। এখন বলো 200 ডিভাইড বাই 106 থাকলে কত হয়? 0.94 into 2, তাহলে 8 9 2 18 18 18.8 আসে কিনা দেখো তো, 1.88 আসে কিনা দেখো তো, 1.88 মোলার হবে आंसर। তাহলে কোশ্চেন নাম্বার সিটা আরো ইজি ছিল। কোশ্চেন নাম্বার সি কিন্তু অলরেডি ডান। কোশ্চেন নাম্বার সি হচ্ছে অলরেডি ডান। ক্লিয়ার? 57 55 স্টুডেন্ট। তো এখানে আমাদের 250 স্টুডেন্ট, এখন যদি 55 56 স্টুডেন্ট হয় পরীক্ষার আগে, তোমরা সবাইকে আসতে বলো। এবং কারা কারা আসেনি, যারা আমাদের টিচাররা আছেন প্লিজ একটু দেখেন, ক্লাস টিচার যারা আছেন তারা কারা কারা জয়েন করেনি, কেন করছে না, কেন ক্লাস করছে না, তাদের এটা কি প্লিজ সবাই একটু দেখেন। আর কারা ঢুকে চলে যাচ্ছে, বা এ কিন্তু অ্যাটেন্ডেন্স এখনও দিয়ে যায় সবাই। আচ্ছা ওকে, এখন আসি আমরা, যদি 1 কন্টেনারের মধ্যে যদি আমি কত 100 ml 100 ml অ্যাড করার পর যে মোলারিটি আসবে, এবং এই মোলারিটির সাথে কম্পেয়ার করব কার মোলারিটি বেশি। আফটার অ্যাডিশন অফ 100 ml অফ ওয়াটার, ডি নাম্বার কোশ্চেনের কথা বলছি, আফটার অ্যাডিশন অফ 100 ml অফ ওয়াটার ইন কন্টেনার 1, then compare the molarity of the two solution. In that case, which one is the molarity more? We have to find out. So after addition 100 ml of water in container 1, at first thing we have to find out the molarity. What will be the molarity? This molarity without addition of water, the existing molarity of the solution 1 here. But when after 100 ml of water is added to the solution, then the molarity will be changed. And what will be the molarity? Then at first thing we have to find out the molarity of that solution. Clear? তো আসো আমরা ডি নাম্বারটা করি। তাহলে ডি নাম্বারের প্রথম কাজটা হবে যে অ্যাড করলে এর মধ্যে যদি 100 ml অফ ওয়াটার অ্যাড করি তাহলে ভলিউম ডেফিনেটলি বেড়ে যাবে, কিন্তু অ্যামাউন্ট তো 20 গ্রামই থাকবে, রাইট? তাহলে আফটার অ্যাডিশন 100 ml অফ ওয়াটার, কোশ্চেন নাম্বার ডি, এটা ফিগার 1 এইভাবে লিখবা। লেখার পরে লিখবা আফটার অ্যাডিশন অফ 100 ml অফ ওয়াটার, টোটাল ভলিউম হবে 100 প্লাস 100 ml ইকুয়ালস টু 200 ml। 200 ml ভলিউম হয়ে গেল। এখন অ্যামাউন্ট আর বাড়বে না, অ্যামাউন্ট তো ওইটাই, তো W ইকুয়ালস টু 20 গ্রাম। আর এখানে আমাদের কি বলে ভলিউম গেল, এটা গেল মলিকুলার মাস 106 গ্রাম। আর এখানে মোলারিটি S1 ধরো ইকুয়ালস টু হোয়াট, যেহেতু কম্পেয়ার করব তাই S1 ধরলাম এখানে। তাহলে আমরা লিখতে পারি S1 ইকুয়ালস টু W ইনটু 1000 ডিভাইডেড বাই M ইনটু V। তাহলে এখন ভ্যালু বসাও। W এর ভ্যালুটা হলো 20 ইনটু 1000 ডিভাইডেড বাই 106 ইনটু ভলিউম হচ্ছে আমাদের 200 এখন। তাহলে এটা কাটা যায়, এখানে 10 থাকে, তার মানে 100 ডিভাইডেড বাই 106, তার মানে 0.94 মোলারিটি S1। এটা দিয়ে আমি একটা বক্স করে রাখলাম। অর্থাৎ আফটার এডিশন অফ 100 ml water in solution A1, then the molarity of the solution becomes 0.94। অর্থাৎ দেখো মোলারিটি কমে গেছে, কনসেন্ট্রেশন কমে গেছে। যদি ওয়াটার অ্যাড করো তাহলে ডেফিনেটলি তার কনসেন্ট্রেশন কমে যায়, রাইট? বুঝতে পেরেছো? এখন আসো সলিউশন 2 এর আমরা মোলারিটি বের করব। তাহলে সলিউশন 2 এর যদি মোলারিটি বের করতে হয় তাহলে আমরা করি সলিউশন 2 এর মোলারিটি S2 equals to W into 1000 divided by M into V। তাহলে আমাদের এখানে আসবে W এর ভ্যালু হচ্ছে এখানে দেওয়া আছে 20 গ্রাম, মলিকুলার মাস সালফিউরিক অ্যাসিডের 98 গ্রাম,
এটা আর আমি ভেঙে দেখাচ্ছি না, তোমরা পারো এটা। আর ভলিউম ভি ইকুয়ালস টু, এটাও ছিল 100 ml, 100 ml। তাহলে মোলারিটি S2 ইকুয়ালস টু হোয়াট? তাহলে W এর ভ্যালু হচ্ছে 20 ইনটু 1000 ডিভাইডেড বাই 98 ইনটু 100 এন্ড ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে যে ভ্যালুটা আসবে, এই দুটো কাটো এখানে, 200 ডিভাইডেড বাই 98 কত আসে করো? 200 ডিভাইডেড বাই 98, এখানে 2 পয়েন্ট কত আসে দেখো, 200 ডিভাইডেড বাই 98। স্টুডেন্ট সংখ্যা সে কনস্ট্যান্ট, ইয়েস, 54 55 স্টুডেন্টস। দেখো এখানে ক্যালকুলেট করো কত হয়, দেখো 2 পয়েন্ট কত আসবে, 2.04 মোলার। ওকে, 2.04 মোলার, 2.04 মোলার, অর্থাৎ S2 এর ভ্যালু আসবে 2.04। তাহলে এখন বলো তো দেখি মোলারিটি কার বেশি? মোলারিটি S2 হলো 2.04 আর S1 হলো 0.94। তাহলে of course after addition of 100 ml of water in container 1, then molarity of the solution 1 will be 0.94 and the molarity of the solution in container 2 is 2.04. That's why the molarity S2 is greater than S1. So the molar concentration of container 2 is more than that of the molar solution of solution 1 after addition of 100 ml water more. Clear? তাহলে এই ধরনের ম্যাথ আসতে পারবা তো? অনেকেই মনে করতে পারে না যে 100 ml ওয়াটার দিয়ে কি করব, এটা অ্যাড করার পরে কি হবে, ভলিউম বেড়ে যাবে, এটা মাথায় রাখবা। ওই ভলিউম ধরেই তোমার মোলারিটিটা বের করতে হবে, আর কোনো টাফ নাই এখানে। কিন্তু দেখো প্রশ্নটা হয়তো একটু ঘুরিয়ে দিয়া। আচ্ছা, এখন যদি এই কোশ্চেনই ডি নাম্বারটা এটা না থেকে মনে করো আরেকটা কোশ্চেন, ইফ দ্য টু সলিউশনস আর মিক্সড টুগেদার, যদি কোশ্চেনটা এরকম থাকে, ইফ লেখো, ইফ দ্য টু সলিউশনস আর মিক্সড টুগেদার before addition of 100 ml, বা অ্যাডিশন করো আর না করো ওটা কোনো প্রবলেম নাই, এখানে অ্যাডিশনের সাথে ডিপেন্ড করে না। if the two solutions are mixed together then which will be the limiting reactant, which will be the limiting reactant, এটা গেল একটা, which will be limiting reactant, then হচ্ছে how much amount of salt molecule will be produced there, salt molecule will be produced। 2 নাম্বার। 3 নাম্বার হলো how much amount of salt molecule, না how much amount of, আচ্ছা ঠিক আছে এটা দিলাম। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করো, আর হচ্ছে কতগুলো সল্ট মলিকিউল এখানে পাওয়া যাবে, অথবা সল্টের অ্যাটম পাওয়া যাবে, দুটোও বের করতে বলতে পারে। এখন আমাদের কোশ্চেন হলো যে দুটো সলিউশন মিক্সড করলে আমাদের কি কোনটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট হবে। ওকে, কোশ্চেন হলো এটা। তো আসো এখানে প্রথমেই আমাদের রিঅ্যাকশনটা লেখা শিখতে হবে, যেখানে সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম নাইট্রেটের মধ্যে, সোডিয়াম কার্বনেটের মধ্যে রিঅ্যাকশনটা কি এটা লেখা শিখতে হবে। 2 নাম্বার কথা হলো ব্যালেন্স করা শিখতে হবে। 3 নাম্বার কথা হলো অ্যামাউন্টটা জানা রাখবে। তো এখানে যে অ্যামাউন্ট দেওয়া আছে এটারও 20 গ্রাম, ওটারও 20 গ্রাম, এরপরে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখব কোনটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট। ওকে, ভালো কথা, তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথম কথা হলো আমরা রিঅ্যাকশনটা লিখি। দেখো, সোডিয়াম কার্বনেট প্লাস সালফিউরিক অ্যাসিড। তোমরা একটা ল জানো বা রুলস জানো, এনি কার্বনেট সল্ট রিঅ্যাক্টস উইথ অ্যাসিড টু প্রোডিউস কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার প্রোডিউসড হয়। কারণ কি জানো, এই যে দুটো পার্ট মিলে এটা কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার প্রোডিউসড হয়, বাকি পড়ে থাকে সোডিয়াম সালফেট। তো ডেফিনেটলি এটা আমাদের ব্যালেন্সড ইকুয়েশন মনে হয়, কারণ হাইড্রোজেন দুইটা, এখানে অক্সিজেন তিনটা, সোডিয়াম দুইটা, সালফেট একটা। ইয়েস, তাহলে ইট ইজ এ ব্যালেন্সড ইকুয়েশন, কোনো সন্দেহ নেই। তাহলে এটা ব্যালেন্সড ইকুয়েশন এবং রিঅ্যাকশনটা লেখা শিখলাম। দ্বিতীয় কথা হলো
কি অ্যামাউন্ট আছে উপরে অ্যারো সাইন দিয়ে আমরা লিখে রাখবো। এটা ছিল 10 গ্রাম, না 20 গ্রাম ছিল মনে হয়, এটাও ছিল 20 গ্রাম, এটাও ছিল, আমি একটু অন্য কালি দিয়ে লিখে রাখি, এটা ছিল আমাদের 20 গ্রাম, এটাও ছিল আমাদের 20 গ্রাম। তোমরা মনে রাখার সুবিধার্থে এইরকম যদি পরীক্ষার খাতায় লিখো তাহলে আরো বেটার হবে। এখন আসি আমরা ইকুয়েশন থেকে কি আসি দেখি। ইকুয়েশন থেকে দেখি এটা হবে 106 গ্রাম, এটা আমি ভেঙে চুরা দেখাচ্ছি না। আর এখানে কত হবে 98 গ্রাম। আর এটাও যেহেতু লাগবে কতটুকু সল্ট মলিকিউল পাওয়া যাবে, সল্টের পরিমাণটা বের করে নিই। এখানে সম্ভবত 142 গ্রাম হবে, একটু ক্যালকুলেট করে দেখি একটা। এটা হলো সোডিয়াম সালফেট Na2SO4, তাহলে সোডিয়ামের 23 × 2, সালফারের 32, অক্সিজেনের 16 × 4, তাহলে এটা আসে আমাদের 46 + 32 + 64, 4 2 6 আছে 12 2 2 7 9 আছে 13 14, হ্যাঁ 142 গ্রাম, কোনো সন্দেহ নেই। এখন আসা যাক লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করতে গেলে আমরা প্রথমে এটা ধরে এটা করব, পরে এটা ধরে এটা করব, দুইটাই করতে হবে। তো প্রথমেই যেহেতু অঙ্কটা বড়, সো আমরা একটা ধরে করলেই এনাফ। তাহলে আমরা ধরি 106 সোডিয়াম কার্বনেট কমপ্লিটলি রিঅ্যাক্টস উইথ 106 সোডিয়াম কার্বনেট completely reacts with 98 গ্রাম of sulfuric acid। তাহলে 1 গ্রাম কতটুকু করে 98 ডিভাইডেড বাই 106, আর এখানে 20 গ্রাম কতটুকু করে একটু দেখে নিই। 20 গ্রাম 98 ডিভাইডেড বাই 106 ইনটু 20 অফ সালফিউরিক অ্যাসিড। এখন এখানে ভ্যালুটা বের করো তোমরা, 98 ইনটু 20 ডিভাইডেড বাই 106, প্লিজ তাড়াতাড়ি করবে। 98 ইনটু 20 ডিভাইডেড বাই 106, 98 ইনটু 20 ডিভাইডেড বাই 106, করো, ক্যালকুলেট করো। 18.49 দেখো একজন লিখেছে 18.49 গ্রাম। ওকে, ভালো কথা। তাহলে দেখো 20 গ্রাম সোডিয়াম কার্বনেট is completely finished by 18.49 gram, but in reacting medium there was a 20 gram of sulfuric acid. So সালফিউরিক অ্যাসিড কিন্তু 20 গ্রামের মধ্যে কনজিউম হয়েছে 18.49 গ্রাম। সো এখানে সালফিউরিক অ্যাসিড কিন্তু রিমেইনিং, বাট সোডিয়াম কার্বনেট ইজ কমপ্লিটলি ফিনিশড। 20 gram sodium carbonate is completely finished by 18.49 gram of sodium sulfuric acid, but in reacting medium there was a 20 gram of sulfuric acid. That is why sodium carbonate is a limiting reactant. Similarly, opposite ভাবে তুমি করতে পারো, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড completely reacts with 106 গ্রাম সোডিয়াম কার্বনেট, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড কত 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড কত, এবং সেখানে দেখা যাবে এখানে মোর দ্যান 20 গ্রাম লাগবে। দ্যাটস ওয়াই লিমিটিং রিঅ্যাকট্যান্ট সোডিয়াম কার্বনেট, কারণ এখানে এই ভ্যালুটা এখানে উল্টা ভাবে করলে এখানে ভ্যালুটা 20 এর উপরে আসবে। সো রিঅ্যাক্টিং মিডিয়ামে 20 এর উপরে ছিল না, দ্যাট ইজ ওয়াই সোডিয়াম কার্বনেট ইজ এ লিমিটিং রিঅ্যাকট্যান্ট ইন দ্যাট কন্ডিশন। এই কন্ডিশনে সোডিয়াম কার্বনেট ইজ এ লিমিটিং রিঅ্যাকট্যান্ট। আমার মনে হয় তোমরা এগুলো অঙ্ক সিভার টাইমস করেছো, এবং আমি আবার একটু রিমাইন্ড করে দিলাম, একটু মনে করে দিলাম কিভাবে করতে হয়। তাহলে এই পার্টটা হুইচ উইল বি দ্য লিমিটিং রিঅ্যাকট্যান্ট, এটা আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার। সেকেন্ড পার্টে দেখো হাউ মাচ অ্যামাউন্ট অফ সল্ট মলিকিউল উইল বি প্রডিউসড। তাহলে সল্ট মলিকিউল প্রডিউস করতে গেলে আমরা এই অ্যামাউন্ট ধরে সালফিউরিক অ্যাসিড ধরে করতে পারি, তবে মনে রাখবে লিমিটিং রিঅ্যাকট্যান্ট করে ধরে করাটা বেটার। তাহলে আমরা কি করব, 106 গ্রাম আমি লিখি এখন, 106 গ্রাম 106 গ্রাম sodium carbonate can produce কত গ্রাম 142 গ্রাম সোডিয়াম সালফেট। তাহলে 1 গ্রাম সোডিয়াম কার্বনেট can produce 142 divided by 106, আর এখানে আমাদের 20 গ্রাম কতটুকু করে, 20 গ্রাম সোডিয়াম কার্বনেট can produce 142 divided by 106 into 20, যত হবে তত গ্রাম সোডিয়াম সালফেট প্রডিউসড হবে। ক্যালকুলেট করো, 142 into 20 divided by 106,
142 into 20 divided by 106. এখানে তো জয়েন করেছে স্টুডেন্টের সংখ্যা হিউজ, এখনও জয়েন করছে, এখনও বলছে আমি অমুক তমুক। তো এখন ক্লাস হয়ে গেল আধা ঘন্টার উপরে, তারপরে স্টুডেন্ট জয়েন করলে এত কম থাকবে কেন? এখন বলো এটার আনসার কত? 142 into 20 divided by 106, এটা ক্যালকুলেট করো কত হয় দেখো। 26.79 গ্রাম, 26.79 গ্রাম। তাহলে আমাদের সল্ট তৈরি হলো এতটুকু। এখন কিন্তু প্রশ্নে বলেছিল হাউ মেনি মলিকুলস অফ সল্ট উইল বি প্রডিউসড ইন দ্য রিঅ্যাকশন। আমাদের অ্যামাউন্ট জানা থাকলে আমরা মলিকুলসের সংখ্যা বের করতে পারি অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে। আমাদের যদি অ্যামাউন্ট দেওয়া থাকে তাহলে আমরা অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে করতে পারি। তাহলে 1 মোল সোডিয়াম সালফেট ইকুয়ালস টু 142 গ্রাম, আর 1 মোল সোডিয়াম সালফেট contains 6.023 into 10 to the power 23 molecules। তাহলে এখন আমরা বের করব কি মলিকিউলস। তাহলে 1 মোলে এত গ্রাম, 1 মোলে এত মলিকিউলস, তাহলে এত গ্রামে এত মলিকিউলস। তাহলে আমরা বলতে পারি 142 গ্রাম সোডিয়াম সালফেট contains 6.023 into 10 to the power 23 molecules of sodium sulfate। তাহলে 1 গ্রামে কত? 6.023 into 10 to the power 23 divided by 142 molecules। আর এখানে আমরা পেয়েছি 26.79। আমি কিন্তু ক্যালকুলেট করিনি, তোমরা ক্যালকুলেট করে যা বলেছো আমি সেটা লিখেছি। তাহলে 26.79 গ্রাম সোডিয়াম সালফেট contains 6.023 into 10 to the power 23 divided by 142 into 26.79। ক্যালকুলেট করে যত হবে তত মলিকিউলস করো। তারপরে আবার একটু লেস যদি বাড়িয়ে দেয় হাউ মেনি অ্যাটমস অফ সোডিয়াম সালফেট উইল প্রডিউস, তাহলে আবার অ্যাটমের সংখ্যা দ্বিগুণ করতে হবে। আগে এই পর্যন্ত করো, আগে এই পর্যন্ত করো। ওয়ান 1.136 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 1.136 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মলিকিউলস তুমি পাবা। ওকে, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ডান। এখন যদি বলা হয় হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট, হাউ মেনি অ্যাটমস অফ সল্ট উইল প্রেজেন্ট, তাহলে আমরা সেই কি করব? একটা মলিকিউল সোডিয়াম কার্বনেটে সোডিয়াম সালফেটে, একটা মলিকিউল সোডিয়াম সালফেটে অ্যাটমস আছে কত? 2টা, 3টা আর 4, 7টা। তাহলে 1 molecule contains 7 atoms। তাহলে এতগুলো মলিকিউলসে কত? 1.136 into 10 to the power 23 contains 7 into 1.136 into 10 to the power 23 atoms of sodium sulfate। তাহলে এটা ক্যালকুলেট করলে যা হবে সেটাই হবে আনসার। আমাদের মনে হয় যত পরীক্ষা দেখছি এ যাবৎ, স্কুলের পরীক্ষা হোক আর বোর্ডের পরীক্ষায় সবসময় এই টাইপের ম্যাথ আসে। রিয়ারলি আসে কোনটা? রিয়ার আসে হলো তোমার ইম্পেরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা। এবং ইম্পেরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলার ম্যাথ সবথেকে সহজ, এবং তোমাদের আমার মনে হয় এটা করে দেওয়া লাগবে না। তবে এই ধরনের ম্যাথ কিন্তু আসবে, যেটার সাথে এটা মিশানো হলো লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করো, প্রোডাক্ট কতটুকু হয় বের করো, এই টাইপের ম্যাথ। এবং মোলার কনসেন্ট্রেশন কিভাবে ক্যালকুলেট করতে হয়, যদি ওয়াটার অ্যাড করা হয়, যদি ওয়াটার ইভাপোরেট করা হয় তাহলে কনসেন্ট্রেশন কত হবে, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রশ্ন। করেছো সবাই? আচ্ছা, এখন দেখি আমরা একটা ম্যাথ দেব, তোমাদের করতে হবে, দেখি তোমরা পারো কিনা।
তোমাদের আমি একটা ম্যাথ দেবো, দেখি পারো কিনা। এই একটা কন্টেনার, এই কন্টেনারের মধ্যে এটা হচ্ছে 200 ml সলিউশন সোডিয়াম কার্বনেটের। ওকে, আর এর মধ্যে আছে 5.01 into 10 to the power 22 molecules of sodium carbonate। কখনো এইভাবে এই ধরনের ম্যাথ করায়নি, কিন্তু আজকে একটা দিলাম, দেখি করে আমাকে দেখাতে হবে। দেখো কোশ্চেন নাম্বার হলো, কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য মোলারিটি অফ দ্য সলিউশন, হোয়াট ইজ দ্য মোলারিটি বা মোলার কনসেন্ট্রেশন, একই কথা, মোলারিটি অফ দ্য সলিউশন, অফ দ্য সলিউশন। করো দেখি কেমন পারো। হোয়াট ইজ দ্য মোলারিটি অফ দ্য সলিউশন, হোয়াট ইজ দ্য মোলারিটি অফ দ্য সলিউশন, ক্যালকুলেট করো দেখি। এমনি অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, প্লিজ ওয়েট। করো অঙ্কটা করো। 5.01 into 10 to the power করো অঙ্কটা করো। হোয়াট ইজ দ্য মোলারিটি অফ দ্য সলিউশন, বা ফাইন্ড আউট দ্য মোলারিটি অফ দ্য সলিউশন। হোয়াট ইজ দ্য মোলারিটি অফ দ্য সলিউশন করো। এখন স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স দেয়, বুঝতে পারি না তো। হোয়াট ইজ দ্য মোলারিটি অফ দ্য সলিউশন, অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, তোমরা অঙ্কটা করো। 5.01 into 10 to the power 22 molecules of sodium sulfate, এটা 200 ml solution of sodium carbonate। এখন হোয়াট ইজ দ্য মোলারিটি অফ দ্য সলিউশন, কত মোলারিটি কত? কেউ পারো না? এটা তো 2 থেকে 3 মিনিট করার লাগার কথা, 2 to 3 minutes। করছি স্যার। হালিমা আক্তার, তোমার ফেসবুক আইডি, আমি তোমাকে চিনি না, তুমি বলো। একজন লিখেছে আহমেদ অরিত্র 0.416 মোলার, 0.416, ও লিখছে 0.416 মোলার। এখন বলো তোমাদের কি ঠিক আছে এবং কিভাবে করেছো তোমরা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আর কেউ? একজনের আনসার পেয়েছি আমি, আর কারোর আনসার পাইনি। আরেকজন করেছো 0.539 মোলার, জাওয়াদ রহমান 0.539। ওকে, 0.5 আমি লিখে রাখি, 0.539 মোলার। ওকে, আরেকটা পেলাম, এটা অরিত্র, আর এটা হচ্ছে কি রহমান, দেখলাম দুইজনেরটা পেলাম। আর কেউ?
আচ্ছা, মৌলি লিখছো 0.416। আচ্ছা, উপরেরটার সাথে মিল আছে। তারপর আরেকজন লিখছো 0.4158। ওকে, তার মানে উপরেরটার সাথে মিল আছে। এখন আমি দেখি যে আসলে কোন আনসারটা কারেক্ট। তাহলে এতগুলো মলিকিউলসের ম্যাস বের করতে হয়। মোলারিটি জানতে গেলে ম্যাস জানা লাগে, ম্যাস ছাড়া কখনো মোলারিটি পাওয়া যায় না। তাহলে এটা সোডিয়াম কার্বনেটের 1 মোল কত, এই মলিকিউলস দিয়ে আমাদের ম্যাস বের করতে হবে। তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুয়ালস টু 106 গ্রাম। তাহলে আমরা লিখতে 1 মোল সোডিয়াম কার্বনেট কন্টেন্স কত 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 মলিকিউলস। তাহলে আমাদের অ্যামাউন্ট বের করতে হবে। তাহলে এতগুলো মলিকিউলসের ম্যাস হলো 106 গ্রাম। আমি সংক্ষেপে লিখি 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 মলিকিউলসের ম্যাস হলো 106 গ্রাম। তাহলে একটা মলিকিউলসের ম্যাস হলো 106 ডিভাইডেড বাই 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। আর আমাদের আছে হলো এতগুলো মলিকিউলসের ম্যাস কত 5.01 ইনটু 10 টু দি পাওয়ার 23। এটা এখানে লিখে দিই 5.01 ইনটু 10 টু দি পাওয়ার 22। প্লিজ ক্যালকুলেট করে কত গ্রাম হয় সেই গ্রামটা আমাকে এখানে একটু ক্যালকুলেট করো। 106 এখানে 10 টু দি পাওয়ার 23, এখানে থাকে শুধু 10। তাহলে এখানে থাকে অ্যাকচুয়ালি 106 ইনটু 5.01 ডিভাইডেড বাই এখানে থাকে 60.23। এটা ভাগ করো কত হয় দেখো। 106 ইনটু 5.01 ডিভাইডেড বাই 60.23। এটা ক্যালকুলেট করলে যা হবে তত গ্রাম, আর সেই অ্যামাউন্টটাই এখানে আজ থাকবে। অর্থাৎ এতগুলো মলিকুলার ম্যাস হবে এখানে ক্যালকুলেট করলে যেটা হয় সেটা ক্যালকুলেট করো। 106 ইনটু 5.01 ডিভাইডেড বাই 60.23। প্লিজ তাড়াতাড়ি করো। এটা একটু ক্যালকুলেট করে দেখাও, বলো আমাকে কত হয়। আরেকজন করেছে 4.16 মোলার। দেখা যাক কোনটা হয়। এখন বলো এটা ক্যালকুলেট করো। 106 ইন্টু 5.01 ডিভাইডেড বাই 60.23। এটা একটু ক্যালকুলেট করো। তুমি আবার কারেক্ট করে লিখেছো 0.416। ওকে, তোমরা একটু ক্যালকুলেট করো এটা। তোমাদের কাছে, তোমরা পড়তে বসছো, তোমাদের কাছে ক্যালকুলেটর নাই? প্লিজ এটা করো। 106 ইন্টু 5.01 ডিভাইড বাই 60.23। কেউ কোনো ক্যালকুলেট করে বলে না। দেখি, ওয়েট করি। এই জায়েদ কই? জায়েদ, জায়েদ তোমার তো আমি রেসপন্স পারি না, তোমাকে শুধু অ্যাটেন্ডেন্স দেখি, বাট তোমার কোনো রেসপন্স আমি পাই না। জায়েদ, চয়ন মজুমদার আর অয়ন মজুমদার, এখন তোমরা জয়েন করছো, ভেরি গুড পারফরমেন্স। 8.92 গ্রাম, 8.92 গ্রাম, 8.92 গ্রাম। ওকে, এখন আমরা মোলারিটি বের করব। তাহলে অ্যামাউন্ট জানা হয়ে গেছে। তাহলে S equals to W into 1000 divided by M into V। তাহলে what is the W? 8.92 into 1000, molecular mass 106 আর ভলিউম ছিল 100। তাহলে করো এখানে কত হয় 89.2 divided by 106। তাহলে ক্যালকুলেট করো কত হয় দেখো। যদি এটা 8.92 থাকে, এই ভলিউম ছিল কত? 8 আবার একজন লিখছে 8.81। হাই হাই রে, 8.81। আচ্ছা ওকে, 8.81ই দাও। 8.81 ভলিউম তো আমি মুছে ফেলছি। ভলিউম ছিল কত? 100 ml না? তাহলে 100 ml দিয়ে করো। তাহলে এখানে ক্যালকুলেট করো কত হয়। তাহলে এখানে 8.81, 81, তাহলে এটা গুণ করলে কত হয়? হয় 88.1, 88.1। এটা ক্যালকুলেট করলে যে হবে সেটা হবে आंसर। আমার তো মনে হয় কারোই হয়নি। এখন এটা ক্যালকুলেট করো।
88.1 ডিভাইডেড বাই 106 কত হয়? কারোর তো হয়নি। ভলিউম 200 ছিল, সরি, ভলিউম যদি 200 থাকে তাহলে এখানে 200 দিয়ে করো, এই জন্য আমার মনে ছিল না। ওকে, তাহলে এখানে করো 88.1 ডিভাইডেড বাই 106 ইন্টু 2, এটা ক্যালকুলেট করো, করলে যেটা হবে সেটা হবে মোলারিটি। এখন মনে হচ্ছে হয়েছে হয়তো বা, করো 88.1 ডিভাইডেড বাই 106 ইন্টু 2, তাহলে এটা ভাগ করলে 0.415 মোলার। দেখো এইরকম টাইপের ম্যাথ কিন্তু আমরা করাইনি, কিন্তু তোমাকে কিন্তু পারা উচিত। যদি বলা হয় স্যার এইরকম অঙ্ক তো করাননি, বাট এইরকম অঙ্ক দিয়েছেন কেন? আসলে সব যে করাতে পৃথিবীতে তো সব কি করানো যায় সম্ভব হয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে। এইটুকু তো তোমার বেসিক জিনিস, এইটুকু তো জানা লাগবে যে মোলারিটি বের করতে গেলে অ্যামাউন্ট জানা লাগে। আচ্ছা, অ্যামাউন্ট দেওয়া নেই, মলিকুলসের সংখ্যা দেওয়া আছে, তাহলে মলিকুলসের সংখ্যা দিয়ে তো নাম্বার অফ মলিকুলস দিয়ে তো আমি অ্যামাউন্ট বের করে নিতে পারি। একটা মলিকুলের ম্যাস 10টা মলিকুলের ম্যাস যদি বের করতে পারি, তাহলে ওই নিয়মে অ্যাভোগাড্রোস নাম্বারের নিয়মে আমরা কি বের করব? প্রথমে ম্যাস বের করব, হাউ মাচ অ্যামাউন্ট অফ সোডিয়াম কার্বন প্রেজেন্ট ইন দ্য সলিউশন ফ্রম দ্য অ্যাভোগাড্রোস নাম্বার, সেটা দিয়ে বের করার পরে তারপরে আমরা মোলারিটিতে চলে যাব। ওকে, তাহলে এখন দেখো আমরা লিমিটিং রিঅ্যাকট্যান্ট এন্ড মোলারিটির অঙ্কের উপরে আমরা এমফাসিস দিচ্ছি, এবং সত্যিকার অর্থে এখান থেকে প্রশ্ন থাকবে পরীক্ষায়, এটা কোনো সন্দেহ নাই। তাহলে আমরা চ্যাপ্টার নাম্বার 6 এর কোনো প্রবলেম থাকলে, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, কোনো ধরনের প্রবলেম থাকলে আমাকে বলতে পারো, স্যার এই ধরনের একটা ম্যাথ করে দেন তো, বা এখন তো তোমাদের সাথে দেখা যাচ্ছে না, বাট তবু একটু হিন্টস দাও যে স্যার এই জায়গাতে কোনো অঙ্ক আছে কিনা, বা এরকম অঙ্ক আসবে কিনা, বা এটা স্যার পারি না, একটু প্লিজ একটু হিন্টস দিলেই, তোমাদের ওই মেসেজে একটু হিন্টস পেলে আমি বুঝে নিতে পারবো যে তোমাদের এই ধরনের ম্যাথে প্রবলেম আছে। এখন চ্যাপ্টার 6 এর উপরে কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো, তাহলে আমি চ্যাপ্টার 5 এ চলে যেতে পারি। আর এখান থেকে 1 মার্কস 2 মার্কসের কোশ্চেন, যেমন এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলার ডিফারেন্স কি, তারপরে মোলার সলিউশন অফ সোডিয়াম সালফেট হোয়াট ডাজ ইট মিন, সেমিমোলার সলিউশন সোডিয়াম কার্বনেট কি, তারপরে লিমিটিং রিঅ্যাকট্যান্ট কি, তারপর মোলার ভলিউম অফ অক্সিজেন হোয়াট ডাজ ইট মিন, হোয়াট ইজ এসটিপি, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসবে। তারপরে হোয়াট ইজ দ্য ভলিউম অফ 5 গ্রাম অফ সেট এসটিপি, এই ধরনের ম্যাথ, ছোট ছোট ম্যাথ 2 মার্কস হিসেবে আসতে পারে। এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে এই চ্যাপ্টারের উপরে আমাকে করতে পারো, তাহলে আমি চ্যাপ্টার নাম্বার 5 এ চলে যাব। বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা এই চ্যাপ্টারের উপরে? নাফিসা লিখছো স্যার এসটিপি ম্যাথ আসবে। আসলে এসটিপির ম্যাথ বলতে, এসটিপি বলে তো কোনো ম্যাথ নাই, যাই দিয়ে আমি অনেকক্ষণ পরে। আচ্ছা ওকে, এসটিপি বলে কোনো ম্যাথ নেই, তবে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাতে পারি। যেমন মনে করো একটা অঙ্ক যদি এইভাবে আসে, হোয়াট ইজ দ্য mass of 5 liter of carbon dioxide gas at STP, STP, what is the mass? আমাদের 5 লিটার কার্বন ডাইঅক্সাইডের ম্যাস বের করতে বলেছে, তাহলে 5 লিটার কার্বন ডাইঅক্সাইডের ম্যাস বের করতে বলবে, বুঝতে হবে এটা মোলার ভলিউমের ম্যাথ। এবং মোলার ভলিউমের ম্যাথে কিভাবে আনসার করতে হয়, প্রথমে লিখতে হবে 1 মোল অফ, যেহেতু ম্যাস বের করতে 1 মোল অফ কার্বন ডাইঅক্সাইড equals to carbonate 12, oxygen 16 into 2 gram equals to 44 gram. We know 1 mole of sodium, 1 mole of carbon dioxide gas occupies at STP equals to 22.4 liter. এখন তুমি দেখো, আমরা যখনই ভলিউম থাকবে তখন এই লাইনটা লিখবো, আর ম্যাস থাকলে আমরা এটা লিখবো। বের করতে হবে কি, 5 লিটার কার্বন ডাইঅক্সাইডের ম্যাস কত এটা বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি না 22 লিটার, 22.4 লিটারের ম্যাস 44 গ্রাম এসটিপি তে,
আর 1 লিটারের ম্যাস কত, 5 লিটারের ম্যাস কত। তাহলে লিখতে পারি at STP 22.4 liter of carbon dioxide gas, এখানে লিখতে হবে the mass of gas is 44 gram. At STP 1 লিটারের ম্যাস হলো 44 divided by 22.4 গ্রাম, আর এখানে আছে আমাদের 5 লিটারের ম্যাস কত, 5 লিটারের ম্যাস হলো 44 divided by 22.4 into 5, যত হবে তত গ্রাম হয়ে গেল। এটা হলো আমাদের 2 মার্কসের কোশ্চেন হিসেবে থাকতে পারে যে হোয়াট ইজ দ্য মাস অফ 5 লিটার। যদি কোশ্চেনটা ঘুরিয়ে দেয় যে হোয়াট ইজ দ্য ভলিউম অফ 5 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড এট এসটিপি, তাহলে এই কথাটা ঘুরিয়ে লিখতে হবে। যেটা চাবে ইউনিটারি মেথডে সেটা ডান দিকে রাখতে হবে, এই কথাটা শুধু মনে রাখলে হবে। যেহেতু এখানে চেয়েছে ম্যাস, তাহলে ম্যাসটা দেখো আমি ডানে রাখছি। এখানে 1 মোলের ম্যাস হলো 44 গ্রাম আর 1 মোলের ভলিউম হচ্ছে এটা এট এসটিপি তে। তাহলে চেয়েছে কি ম্যাস, তাহলে ম্যাসটা ডানে রাখলাম, অর্থাৎ এট এসটিপি তে 22.4 লিটারের ম্যাস 44 গ্রাম, 1 লিটারের ম্যাস কত আর 5 লিটারের ম্যাস কত, যা হবে তত গ্রাম। এখন যদি বলে কত কেজি, তাহলে গ্রামকে কেজিতে কনভার্ট করবা। অথবা যদি আসে এখানে 5 লিটার বাদ দিয়ে যদি আসে 5000 সেন্টিমিটার কিউব, তো 5000 সেন্টিমিটার কিউব মানে 5 লিটার। আর 5000 না দিয়ে হলো 500 সেন্টিমিটার কিউব, তাহলে তুমি 500 সেন্টিমিটার কিউবকে লিটারে কনভার্ট করে দিতে হবে। 500 সেন্টিমিটার কিউবকে লিটারে কনভার্ট করতে হবে। এই জন্য এই ইউনিটগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সেই ইউনিটগুলো কি আমি আবার একটু মনে করিয়ে দিই। এই ইউনিটগুলো কিন্তু প্লিজ, এই ইউনিট যেন তোমাদের কোনো ভুল না হয়। আমি বারবার পড়াতে গিয়ে, যেখানে আমি পড়াতে যাই না কেন, প্রতিবার আমি এই ইউনিটগুলো নিয়ে তোমাদের সাথে আমি কথা বলি। ইউনিটগুলো লিখে নাও। 1 লিটার ইকুয়ালস টু 1000 ml, 1 লিটার ইকুয়ালস টু 1 dm কিউব, 1 dm কিউব ইকুয়ালস টু 1000 cm কিউব, 1 ml ইকুয়ালস টু 1 cm কিউব। আর লিখতে পারি 1 dm কিউব ইকুয়ালস টু 1000 ml। দেখো একটু মিলিয়ে নাও। এই সমস্ত জিনিসগুলো কিন্তু 100% তোমার মাথায় থাকতে হবে। যদি ইউনিট আমরা চেঞ্জ করে দিই, Thank you very much, sir. Your comments. Thank you very much. A lot of thanks, sir. হাসিম স্যার, আপনি অনেক বড় একটা মেসেজ লিখেছেন, খুবই ভালো লাগলো। তারপর আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না, আমার এখানে ফন্টটা খুব ছোট। ওকে, তাহলে দেখো আমাদের হোয়াট ইজ দ্য ম্যাস অফ 5 লিটার। আমার মনে হয় এই চ্যাপ্টারের, তবু বলো এখনো যে স্যার আমরা পারবো কিনা এই চ্যাপ্টারের কোনো ম্যাথ। আমি তোমাদের কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না, যে কোনো ধরনের ম্যাথ একটা দাও না যে স্যার এই ম্যাথটা করে দেন তো স্যার, এই ধরনের ম্যাথ আসলে কীভাবে করব বলো আমাকে যে স্যার এইরকম ম্যাথ দেন। আর যদি তোমরা মনে করো স্যার আর একটা ক্রিয়েটিভ প্রশ্ন দেন, যেমন আমার কাছে এটা কত সালের কোশ্চেন, যশোর বোর্ড 2017 সালের একটা কোশ্চেন আমি দেখি। যশোর বোর্ড 2017 সালের একটা কোশ্চেন, 2017 যশোর বোর্ড, দেখি কি আছে এখানে। যশোর বোর্ড 2017। আমরা কি এখনো পর্যন্ত তোমাদের এই কনফিডেন্স লেভেলটা তৈরি করতে পারিনি যে চ্যাপ্টার 6 এর এনি কাইন্ড অফ ম্যাথ স্যার আমরা পারবো? আমি এইরকম স্টুডেন্ট চাই যে স্যার তোমরা আমাদেরকে বলবা স্যার শিখান, আর আমরা তোমাদের সেই কনফিডেন্স তৈরি করতে চাই ইয়েস স্যার 100% যে ধরনের ম্যাথ আসুন না কেন পারবো। পরীক্ষার কথা চিন্তা করার দরকার নেই, তুমি চিন্তা করো এই চ্যাপ্টারে যে কোনো ম্যাথ আমি পারি কিনা। আর পারলে তো পরীক্ষার জন্য, পরীক্ষা তোমাকে পালাবে তোমার দেখে, পরীক্ষা পালাবা। তুমি যদি পরীক্ষা দেখে তুমি পালাও তাহলে সেটা তো প্রশ্ন হলো না। চিন্তা করো পরীক্ষা যেন তোমার দিকে পালায়। ওকে, আমি দেখি এটা 3 নাম্বার কোশ্চেন যশোর বোর্ডের। এখানে একটা কন্টেইনার দেওয়া আছে, এই একটা কন্টেইনার আর অ্যানাদার কন্টেইনার, এখানে দুটো কন্টেইনার। কি আর থাকবে, দুটো সলিউশন থাকবে, হয়তো মোলারিটি বের করতে বলবে। আচ্ছা দেখি, এটাও 100 ml, 100 ml, আর এটা হলো 250 ml। এটা 250 ml। কি আছে এর মধ্যে? এটা আছে 0.5 মোল, 0.5 মোলার আছে এখানে ফেরাস ক্লোরাইড FeCl2। আর এর মধ্যে কি আছে 5.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, 5.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, একটু ডিফারেন্ট, আমরা সচরাচর যেগুলো দিয়ে থাকি একটু ডিফারেন্ট। এবং এখানে যে রিঅ্যাকশনটা হবে সেটা পারে কয়জন আমি একটু দেখবো। ওকে,
এ নাম্বার হোয়াট ইজ পিএইচ অণু চ্যাপ্টারের। 2 নাম্বার হচ্ছে হয় মেটালস আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি আলাদা। ডিটারমাইন দ্য কনসেন্ট্রেশন অফ পট বি, এটা পট এ, এটা পট বি। সি নাম্বার হলো ডিটারমাইন দ্য কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন হলো মোলার কনসেন্ট্রেশন অফ কন্টেইনার বি বা পট বি, কনসেন্ট্রেশন অফ পট বি, এটা হলো সি নাম্বার। ডি নাম্বার কোশ্চেন হলো which will be the limiting reactant, which will be the limiting reactant, which will be the limiting reactant if the two solutions are mixed together. ওকে, এই অঙ্কটা, এই প্রশ্নটা আমার দিকে পালিয়েছে, কারণ আমার কাছে একদম ইজি, তোমাদের কাছেও তোমার দিকে পারানোর কথা। এখন বলো কোনটা পারবা না বলো, সি আর ডি। আমার মনে হয় দুটোই তুমি পারবা, কিছুক্ষণ আগেই করে আসলাম। এই হলো যশোর বোর্ড 2017 এর ম্যাথ। তাহলে এটা পট বি এর মোলার কনসেন্ট্রেশন বের করতে হবে। এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, এখানে কিন্তু মোলারিটি দেওয়া আছে, তাই এই কোশ্চেনে তার মোলারিটি বের করতে বলবে না, অলরেডি দেয়া। আর এখানে অ্যামাউন্ট দেয়া, মোলারিটি বের করব। কতটুকু সময় লাগবে? সর্বোচ্চ 1 মিনিট। তাহলে কোশ্চেন নাম্বার সি, S equals to W into 1000 divided by M into V। দেখি 1 মিনিট লাগে কিনা। W এর ভ্যালু হচ্ছে 5.2 into 1000 divided by molecular mass 40, এরকম মুস হয়ে যাবে আমাদের মতো, into ভলিউম হচ্ছে 250। ক্যালকুলেট করলে যত হবে তত মোলার। আমার মনে হয় সময় লাগে 30 সেকেন্ডস। ডান। What is the molarity of the solution B? তাহলে ফর্মুলা S equals to W into 1000 M into V। W কত? 5.2, 1000 মলিকুলার মাস কত? সোডিয়াম হাইড্রোক্সাইড 40, ক্যালকুলেট করে দেখো। আর ভি কত? ভলিউম 250। তাহলে যা হবে তত মোলার। এখন এখানে ক্যালকুলেট করে শেষ করে দাও। এটা ডান, অর্থাৎ সি নাম্বারটা ডান। ডি নাম্বারটা কি? হুইচ উইল বি দ্য লিমিটিং রিঅ্যাকট্যান্ট। তাহলে এখন মিক্সড করব। মিক্সড করার আগে এই যে এই ধরনের ম্যাথগুলো একটু ইম্পর্টেন্ট। মিক্সড করার আগে আমার অ্যামাউন্ট জানা লাগবে, তো এর অ্যামাউন্ট দেওয়া আছে, এর অ্যামাউন্ট দেওয়া নেই। সো এখানে মোলারিটি দিয়ে অ্যামাউন্ট বের করতে হবে ফার্স্ট। আচ্ছা, এটা করে নাও। আনসার কত হয় এখানে? আনসার বলো, আনসার কত হয় এখানে? আনসার কত হয়? অর্পিতা তুমি বলো। অর্পিতা তো আমি তো দেখিনি আজকে। আচ্ছা বলো কত হয় এখানে? ডি নাম্বারটা দেখো। ডি নাম্বার অঙ্কটা করতে গেলে আমাদের প্রথমেই যদি লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করতে বলে, সেই ক্ষেত্রে দুটো সলিউশনের অ্যামাউন্ট জানা লাগে। তো এখানে অ্যামাউন্টটা দেওয়া আছে, কিন্তু এখানে অ্যামাউন্টটা দেওয়া নেই। তাহলে এখানে কনসেন্ট্রেশন থেকে আমরা অ্যামাউন্ট বের করতে পারি। তাহলে প্রথমে ডি নাম্বার অঙ্কটায় প্রথমে আমরা লিখব ইন কন্টেইনার এ, এইভাবে লিখব। লেখার পরে আমরা লিখব S equals to W into 1000 divided by M into V। এখান থেকে W বের করে নেব, এটা থেকে W বের করার দরকার নেই যেহেতু এটা গিভেন। তাহলে W equals to S into M into V divided by 1000। তাহলে এখানে S এর ভ্যালু কত? 0.5। মলিকুলার মাস কত? বের করে নাও। তাহলে মলিকুলার মাস হলো আয়রনের 56.5 প্লাস 56 দাও। আর এখানে ক্লোরিনের কত? প্লাস 35.5 into 2। তাহলে কত হয় এখানে? 56 প্লাস এখানে কত হয়? 71। তাহলে কত হয় দেখো? তাহলে 127। তাহলে 127 গ্রাম। তাহলে এখানে মলিকুলার মাস হলো 127, ভলিউম কত? 100 ডিভাইডেড বাই 1000। এটা ক্যালকুলেট করলে যেটা হবে তত গ্রাম, অর্থাৎ তত গ্রাম ফেরাস সালফেট এই সলিউশনের মধ্যে আছে। একটু প্লিজ ক্যালকুলেট করো। এটা ক্যান্সেল করে দাও। এখানে করো 0.05 এর সাথে 127 গুণ করো। 535 এর 5, 5 দুগুণে 10, 13, 5 থেকে 5, 6, 6.35 গ্রাম হবে আমার মনে হয়, যতদূর সম্ভব 6.35 গ্রাম হবে। 6.35 গ্রাম। 535, 5 দুগুণে 10, 3, আর এখানে 5 থেকে 5, 6, ইয়েস 6.35 গ্রাম। এখন আসা যাক, আমাদের মিশিয়ে দিলাম। এখন আমরা অ্যামাউন্ট জেনে গেছি দুটোরই, এখন মিশিয়ে দিলাম। দিলে কি হবে? ফেরাস সালফেট। দেখো এইভাবে লিখবো আমি, আগে কোনটা লিখি?
আচ্ছা দেখো, ফেরাস সালফেট প্লাস ক্লোরাইড, সরি ফেরাস ক্লোরাইড প্লাস সোডিয়াম, এইভাবে লিখো তো, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ফেরাস সালফেট ফেরাস ক্লোরাইড। এখন কি হবে বলো রিঅ্যাকশনে? মনে রাখবে অ্যালকালি যদি কোনো সল্টের সাথে রিঅ্যাক্ট করে তাহলে ওই মেটালিক সল্টের হাইড্রোক্সাইডের পিপিটি ফর্ম করে, অর্থাৎ ফেরাস হাইড্রোক্সাইড তৈরি করবে আর তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড। এই যে একটা রুলস, any salt reacts with alkali to produce metallic hydroxide precipitation. This is the characteristics of the alkali. এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে রিঅ্যাকশন আমি পারবো কিনা। রিঅ্যাকশন না পারার কিছু নেই। দেখো এটা অ্যালকালির একটা ক্যারেক্টারিস্টিক্স, অ্যালকালি রিঅ্যাক্টস উইথ এনি সল্ট টু প্রোডিউস মেটালিক হাইড্রোক্সাইড প্রেসিপিটেশন। এটা কি কালারের প্রেসিপিটেশন ফর্ম করবে? এটা গ্রিন পিপিটি ফর্ম করবে, লাইট গ্রিন পিপিটি ফর্ম করবে। এখন ব্যালেন্স করলে যেহেতু এটা একটা ওএইচ, এখানে দুটো ওএইচ, তাহলে এখানে 2 দাও এবং ব্যালেন্স। তাহলে রিঅ্যাকশন লেখা শিখলাম, ব্যালেন্স করলাম। এর পরের কাজ কি? পরের কাজটা হলো আমরা এখানে অ্যামাউন্টটা লিখে নেব। সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যামাউন্ট কত? 5.2 গ্রাম। আর এটার অ্যামাউন্ট কত বের করেছি? 6.35 গ্রাম। এখন ইকুয়েশন থেকে আসবো, এটা কত হয়? 80 গ্রাম, কারণ এটা 40 গ্রাম ইনটু 2। আর এটা কত? অলরেডি এখানে করেছিলাম কত? 127 গ্রাম। এখন আমরা এটা ধরে এটা করব, এটা ধরে এটা করব, করে লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করব। আমার মনে হয় আর করে দেওয়া লাগবে? আর করে দেওয়া লাগবে কিনা বলো? তাহলে আমাদের মনে হয় যশোর বোর্ডের যে কোশ্চেনটা আমাদের দিকে পালিয়েছে কিনা এখন বলো। শুধু এইটা কেন, যে কোনো কোশ্চেন দেখলেই, যে কোনো ধরনের প্রশ্ন দেখলেই যদি সে আমাদের দিকে ভয় পায় তাহলেই তো আমরা গেনার। আর যদি আমরা যদি অঙ্ক দিকে ভয় পাই তার মানে কিছু শিখে নেই। এখন বলো তোমাদের কাছে কতটুকু ক্লিয়ার, এটা একটু জানাও প্লিজ। এই চ্যাপ্টারের কোনো কোশ্চেন, কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও। ধরে নাও তুমি একটা চ্যাপ্টারে একটা কোশ্চেনে আনসার করবা, কোনো সমস্যা নেই, কিন্তু যেটা ধরবো, যেটা করব, সেটা যেন আর জীবনেও ভুল না হয়। কোনো রেসপন্স পাইনি যে স্যার পারবো কি পারবো না, বা কোনো প্রবলেম আছে কি নাই। তোমরা কি অনলাইনে অন করে কি সব চলে গেছো নাকি? আমি তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না যে স্যার এই ধরনের অঙ্ক করান। যেমন একজন বললো স্যার মোলার ভলিউমের কি অঙ্ক থাকবে, এসটিপির অঙ্ক থাকবে। আমি তো দেখালাম, তোমাদের একটু ক্লু না দিলে। আর তারপরে আমি একটা বোর্ডের কোশ্চেন দিলাম, তার আগে একটা ক্রিয়েটিভ কোশ্চেন দিলাম, এবং দেখো সব একই টাইপের। অর্থাৎ এখানে শুধুমাত্র ইম্পেরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলার আমি ম্যাথ করালাম না, যেহেতু খুব ইজি এবং সেটা পারবা। পার্সেন্টেজ কম্পোজিশন কীভাবে বের করতে হয় এটাও তোমরা জানো। আর অ্যাভোগাড্রোস নাম্বারের ম্যাথ তো এটার মধ্যেই চলে আসে, রিলেটেড ম্যাথগুলো। তাহলে তার আমাদের এখানে কোনো প্রশ্ন থাকার কথা নাই। নো প্রবলেম স্যার। স্যার আরেকবার বুঝান। হালিমা আক্তার, ওকে স্যার পারবো। কি বুঝাবো? তুমি যে বললে স্যার আরেকবার বুঝান, সেই বুঝানোটা যে কি আমি এটা নিজেই বুঝতেছি না। সেটা হলো, বলা হলো যে লিমিটিং রিঅ্যাকট্যান্ট, হাউ টু ক্যালকুলেট দ্য লিমিটিং রিঅ্যাকট্যান্ট। তো সেখানে প্রথমে লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করতে গেলে যদি সলিউশন দেওয়া থাকে, ওই সলিউশনের ওর প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ম্যাথ জানা লাগে, এই যে ম্যাথ জানা লাগে। তো সেখানে এই সলিউশনের ম্যাথ দেওয়া আছে, নো নিড টু ফাইন্ড আউট দ্য ম্যাথ অলরেডি গিভেন, বাট ইন দিস সলিউশন দেয়ার ইজ এ মোলারিটি and there is no mass. That's why we find out the how much amount present in the solution in container A ferrous chloride. তো সেইভাবে বের করলাম 6.35 গ্রাম। এই যে 6.35 গ্রাম লিখছি। দেন আমাদের রিঅ্যাকশনটা লেখা শিখতে হবে, এবং রিঅ্যাকশন লেখার পরে কি লিখতে হবে? করতে হবে ব্যালেন্স। ওকে, রিঅ্যাকশন করলাম। অ্যালকালি রিঅ্যাক্টস উইথ এনি মেটালিক সল্ট, এটা ফেরাস ক্লোরাইড, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সল্ট। তাহলে মেটাল অ্যালকালি রিঅ্যাক্টস উইথ এনি মেটালিক সল্ট টু প্রোডিউস মেটালিক হাইড্রোক্সাইড প্রেসিপিটেশন। সেখানে কি হয়? মেটালস থেকে আসে, মেটালিক সল্ট থেকে আসে মেটাল, আর অ্যালকালি থেকে ওএইচ আসে, এসে মেটালিক হাইড্রোক্সাইড। এই যে আমি ফিগার দিয়ে দেখিয়েছি গোল সাইন দিয়ে। আর এখান থেকে অ্যালকালি থেকে মেটাল, আর এখান থেকে সিএল সোডিয়াম ক্লোরাইড। এখন আমরা এখানে ব্যালেন্সের একটু ভুল আছে, এখানে একটু দিতে হবে। তাহলে দেখো
আমরা কিন্তু এখন ব্যালেন্স করে ফেললাম, এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, আমাদের ব্যালেন্স ইকুয়েশন। এখন আমরা ইকুয়েশন থেকে দেখব সোডিয়াম হাইড্রোক্সাইডের কত গ্রাম, 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের 40 গ্রাম, তাহলে 2 মোলস এর আসবে 80 গ্রাম। আর এখানে ফেরাস ক্লোরাইড এখানে করেছিলাম দেখো 127, এটা 127 গ্রাম ফেরাস ক্লোরাইড। এখন কিভাবে লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করতে হয় অসংখ্য বার শিখেছো। এটা ধরে এটা করব আর এটা ধরে এটা করব। 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড কমপ্লিটলি রিঅ্যাক্টস উইথ 127 গ্রাম অফ ফেরাস ক্লোরাইড, 1 গ্রাম পরে কত আর 5.25 পরে কত, এইভাবে করে দেখব কে আগে শেষ হয়ে যায়, সেইভাবে লজিক দিয়ে লিখব। যদি আগেটা শেষ হয়ে যায় তাহলে এটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট, আর যদি এটা আগে শেষ হয়ে যায় তাহলে এটা লিমিটিং রিঅ্যাকট্যান্ট। এইভাবে আমরা লিমিটিং রিঅ্যাকট্যান্ট বের করতে পারবো। যে হালিমা আক্তার যেটা বলছিলে তুমি যে স্যার আরেকবার, হয়তো তোমার নাম হালিমা আক্তার না, তোমার ফেসবুক আইডির নাম, সরি প্লিজ এইটুকু আমাকে একটু ইগনোর করবা, যেহেতু আমি তোমাদের ফেসবুক আইডির সাথে আমি তোমাদের নামটা পরিচিত না, সুতরাং আমি ওই নামটা ধরেই তোমাকে বললাম। প্লিজ তুমি এখন বুঝতে পেরেছো? নাও ক্লিয়ার স্যার। জায়ান, আচ্ছা, ইয়েস স্যার, নো প্রবলেম, পারবো স্যার, নো প্রবলেম। নাও ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমরা একটু চলে যাই অন্য চ্যাপ্টারে। চ্যাপ্টার নাম্বার 5, অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমাদের পরীক্ষা বেশি দেরি নাই, আর সুতরাং আমরা যে চ্যাপ্টার পড়বো এমন ভাবে পড়বো যেন, আমি বলি তো যে একটা চ্যাপ্টার পড়ো, কিন্তু যেটা পড়বা তার যে কোনো ধরনের প্রশ্ন তোমরা আগে বলবা স্যার যত ধরনের কঠিন কোশ্চেন হোক একটা চ্যাপ্টারের টেস্ট পেপার দেখে বা আপনাদের মাথা থেকে যত কঠিন আসে দেন তো দেখি পারি কিনা, তখনই হবে একটা চ্যাপ্টারের পড়া। ওকে, চ্যাপ্টার 5, এখন চ্যাপ্টার 5 পড়বো আমরা, সেটা হলো কেমিক্যাল বন্ড। কেমিক্যাল বন্ড, আমি ছোট একটা কোশ্চেন দিই, অ্যামোনিয়া। বলো তো অ্যামোনিয়া, হুইচ টাইপ অফ বন্ড প্রেজেন্ট ইন দ্য অ্যামোনিয়া মলিকিউল এন্ড হাউ টু ফর্ম, কিভাবে হয়। তাহলে এই কোশ্চেন যদি বলে হুইচ টাইপ অফ বন্ড প্রেজেন্ট ইন দ্য অ্যামোনিয়া মলিকিউল এন্ড এক্সপ্লেন ইট, ধরে নাও এটা একটা সি টাইপ কোশ্চেন, তাহলে আমরা দেখব প্রথমে আইডেন্টিফাই করব হুইচ টাইপ অফ এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য কম্পাউন্ড। এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন দুটো এলিমেন্ট আছে, মোট অ্যাটম আছে 4টা, একটা নাইট্রোজেন অ্যাটম, 3টা হাইড্রোজেন অ্যাটম। সো বোথ এলিমেন্টস আর নন মেটাল, both elements are non-metal. এখানে নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন, both are non-metal. That's why the bond which is formed between non-metal তাদেরকে বলা হয় covalent bond compound. So this is the covalent bond compound. কোনো সন্দেহ নাই, কারণ নাইট্রোজেন একটা non-metal, হাইড্রোজেন non-metal. প্রশ্ন হলো স্যার এটা কিভাবে বন্ড ফর্ম করেছে একটু দেখাবেন। হ্যাঁ, কোভ্যালেন্ট বন্ডের তাহলে ডেফিনিশনটা দিতে হবে। কোভ্যালেন্ট বন্ড হচ্ছে the bond which is formed by sharing equal valence electron by weak van der Waals attraction force, এটা দিতেও পারো না, আপনাদের সমস্যা নেই। The bond which is formed by sharing equal valence electron, এই যে sharing equal valence electron এটা না দিলে ডেফিনিশন হবে না। তাহলে আমরা বলবো the bond which is formed by sharing equal valence electrons between the two atoms by weak van der Waals attraction force is called covalent bond. Okay, তারপর আমরা বলবো here the two different types of element are present in the ammonia, one is nitrogen, another is hydrogen. So these two are the non-metals. তারপরে লিখবো we know the bond which is formed between non-metals are covalent bond. Now explanation বলবো, সেখানে প্রথমে ইলেকট্রনিক কনফিগারেশন দেব নাইট্রোজেনের 7 এবং এখানে দেব 1s2 2s 2px 2py 2pz, তাহলে এখানে হবে আমাদের দুইটা, মোট 7টা, তো দুইটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এর উপর আমি ক্লাস নিলাম, এটাকে আউবো প্রিন্সিপাল হুন্স রুলস অনুসারে এইভাবে 1 স্পিনে যায় ফার্স্ট। তো দ্যাট ইজ দ্য লাস্ট শেল, দ্য টোটাল ইলেকট্রন 5 বাট ভ্যালেন্স ইলেকট্রন এখানে 5 বাট ভ্যালেন্সি 3, রাইট? ভ্যালেন্স ইলেকট্রন টোটাল কিন্তু 5, total electron in outermost shell is called the valence electron. How many valency, but what is the valency? Valency 3, because this is a non-metal and there is 3 unpaired electron present in outermost energy shell. একটা, দুইটা, তিনটা, তাহলে এটা ভ্যালেন্সি 3, ভ্যালেন্স ইলেকট্রন 5। ওকে, এখন আসো হাইড্রোজেন। সরি, মনে হয় লাইনটা ডিস্টার্ব দিছিল।
সরি ইন্টারাপ্ট হওয়ার কারণে। দেখো তোমাদের আবার লাইনটা ঠিক হয়ে যাবে 10 সেকেন্ডের 20 সেকেন্ডের মধ্যে, প্লিজ। তাহলে এখানে হচ্ছে আমাদের এইটা একটা দুইটা তিনটা, এই তিনটা হচ্ছে আমাদের বন্ড পেয়ার ইলেকট্রন, এটা লোন পেয়ার ইলেকট্রন। এটাই হলো আমাদের স্ট্রাকচার, এটাই হলো আমাদের বন্ড ফর্মেশনের এক্সপ্লানেশন। প্লিজ সবাই আবার চলে আসো, সবাই লাইনে আসো। অনেকেই বেরিয়ে গেছে লাইন থেকে, আর জয়েন করে না। আমি বলতাম তো একটা ফোন এসছিল, ফোন হলে ইন্টারাপ্ট হয়ে যায়, আর কেউ আসে না। স্টুডেন্টকে জোর করে পড়ানো যায় না। প্লিজ, আমরা যত চেষ্টাই করি না কেন, আমাদের চেষ্টাটা বৃথা হবে তোমরা যদি সেটা পার্টিসিপেট না করো। আমাদের বলো তো, আমাদের যে ইয়েটার মধ্যে বিন্দু মাত্র ঘাটতি আছে কিনা, আমাদের চেষ্টার বিন্দু মাত্র ঘাটতি থাকলে প্লিজ আমাদেরকে জানাও, স্যার আপনাদের পরিশ্রমের কোনো ঘাটতি আছে কিনা। তোমরা যারা লাইনে আসো, যারা লাইনে নেই তাদেরকে এই কথাটা স্মরণ করিয়ে দাও, যারা ক্লাস করে না তাদেরকে একটু স্মরণ করিয়ে দাও, আমাদের পরিশ্রমের কোনো ঘাটতি আছে, আমাদের যে চেষ্টার, আমাদের মন উজাড় করে দেওয়ার উপরে কোনো ব্যর্থতা আছে। বলো তো, আমি যেখানে ক্লাস নিচ্ছি, আমি 1 ঘন্টা না 2 ঘন্টা না 3 ঘন্টা সারা রাত ধরে ক্লাস করো, আমার যদি যতক্ষণ শক্তি আছে আমি করতে পারবো, কোনো প্রবলেম নাই। তা আমাদের চেষ্টার, আমাদের শ্রমের কোনো ঘাটতি নেই, তোমার ভালোর জন্য, তোমাদের ভালোর জন্য। আমাদের বেনিফিটসটা কি? আমরা এখান থেকে কিছু বেতন পাই, সেটা দিয়ে সংসার চলে? নো, আমাদের বেনিফিটসটা অনেক, সেটা ইউ ক্যান ইমাজিন। সেই ইমাজিন করার পাওয়ার যদি তোমাদের থাকতো, তাহলে সবাই কিন্তু ক্লাস করতে। সেই ইমাজিন করার পাওয়ার থাকতে হবে। আমি এই কাজ না করলে অন্য কাজ করেও তো আমার জীবন জীবিকা আমি চালাতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু এটা একটা মহান পেশা, এখানে থেকে আমরা তোমাদেরকে তৈরি করতে চাই, তোমাদেরকে ডেভেলপ করতে চাই, তোমাদের একটা লেভেলে নিয়ে যেতে চাই, এটাই কিন্তু আমাদের প্রত্যাশা। এই জন্য কিন্তু এত শ্রম দেয়া, এত চেষ্টা করা, তোমরা যেন সেই রকম একটা ভালো মানুষ হিসাবে, ভালো মেধার একটা মানুষ হিসাবে এই দেশ এবং সমাজকে পাল্টাতে হবে, সেই জন্য তো আমাদের শ্রম। প্লিজ তোমরা তোমাদের সবাইকে বলবা, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টকে তোমরা বলবা। আর সবচেয়ে বড় কথা, আমার কাছে যে স্টুডেন্টরা পড়তো, তো তারা কই? আমার কাছে অবাক লাগে সেই করা, অন্তত সেই করা স্টুডেন্ট থাকলে তো 100 স্টুডেন্ট হয়ে যায়, তাই না? তো সেখানে স্টুডেন্ট সংখ্যা 54, 53, বুঝি না তোমাদের অবস্থানটা। সবাই চলে গেছে, এখন এই 26, এখন আর আমার মন বলছে না, তাহলে আমি মাফ করে দিয়ে আর কি করবো বলো। এখন মনে হয় আমাকে শেষ করা উচিত, মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে। তোমরা যেহেতু ক্লাস শুনতে চাও না, সো আমার মনে হয় লেন্দি করা ঠিক হবে না। 1 ঘন্টা 15 মিনিট হয়েছে, আমার মনে হয় আর লেন্দি করা ঠিক হবে না, যেহেতু তোমরা শুনতে চাও না। যারা যারা আসো তারা অবশ্যই শুনতে চাও, বাট যারা চলে গেছে তারা তো শুনতে চায় না, তাদের মনের বিরুদ্ধে আমরা কথা বলেছি। এখন কয়জন স্যার করতেছি ক্লাস, ওই রকম কথা বলে, যেমন স্যার কাইন্ডলি কন্টিনিউ, দ্যাট ইজ দ্য কমেন্টস, বাট স্যার করতেছি ক্লাস, এটা দিস ইজ নট এ অ্যাবসলুট কমেন্টস। করতেছি তো স্যার, দিস ইজ এ কমেন্টস। তোমাদের তো রেসপেক্ট করতে হবে স্যার, আরও করান, আমরা আছি স্যার, আমাদেরকে সাহস দিতে হবে, দ্যাট ইজ দ্য কমেন্ট। যেমন একটা স্টুডেন্ট লিখছে স্যার করতেছি তো স্যার, আর একজন লিখছে স্যার কাইন্ডলি কন্টিনিউ, দ্যাট ইজ দ্য কমেন্টস, দ্য কম্পেয়ার বিটুইন দ্য টু কমেন্টস। উই নিড দ্য ক্লাস, উই নিড দ্য ক্লাস দ্য মোস্ট। ওকে নাদিরা লিজা, আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে। স্যার বুঝিনি, তা রিপিট করলে ভালো হয়। আর আমি ভেরি মাচ সরি, আসলে ইন্টারাপ্ট, ওই যে ইয়ে শেষ হয়ে গেছে তো আবার নতুন করে শুরু হয়েছে, এই জন্য ইন্টারাপ্ট হতে পারে। স্যার প্লিজ কন্টিনিউ। ওকে দেখো,
এখানে বললাম অ্যামোনিয়া, অ্যামোনিয়া মলিকিউলসটা কি, এটা কোন ধরনের বন্ড, সেটার জন্য আমি প্রথমে বললাম অ্যামোনিয়া মলিকিউলে কি কি আছে আইডেন্টিফাই করলাম, দুটা এলিমেন্ট আছে, তারপর বললাম কতগুলো অ্যাটম আছে, এই এলিমেন্টের মধ্যে কি কি, দুটোই নন মেটাল, তারপর বললাম নন মেটালে কি বন্ড হয়, তারপর আমি এক্সপ্লানেশনে আসলাম। এক্সপ্লানেশনের শুরুতেই আমি বললাম নাইট্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন এবং হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়ার পরে নাইট্রোজেনের আউটার মোস্ট শেলে দেখলাম আমরা তিনটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সো ভ্যালেন্সি 3 ভ্যালেন্স ইলেকট্রন 5, এই দুটো ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন ছিল, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তাহলে এই হলো নাইট্রোজেনের স্ট্রাকচার। আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তাহলে এখানে তিনটা হাইড্রোজেন, নাইট্রোজেনের আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে তারা শেয়ার করছে, তিনটা হাইড্রোজেন অ্যাটম শেয়ার করে কিন্তু তিনটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছে, এই একটা কোভ্যালেন্ট বন্ড, এই একটা কোভ্যালেন্ট, এই একটা কোভ্যালেন্ট, এবং প্রত্যেকটা অ্যাটম কিন্তু এখানে কি রুলস ফলো করেছে, এখানে নাইট্রোজেন অক্টেট রুলস ফলো করেছে, হাইড্রোজেন ডুয়েট রুলস ফলো করেছে। এখানে অক্টেট রুলসের ডেফিনিশন কিন্তু তোমাদের বইতে যেভাবে আছে, আগেরটা কিন্তু আলাদা ছিল। তো যাই হোক, এখানে শেয়ার করার ফলে এই একটা কোভ্যালেন্ট বন্ড, এই একটা কোভ্যালেন্ট বন্ড, এই একটা কোভ্যালেন্ট বন্ড, তিনটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছে। আর তিনটা কোভ্যালেন্ট বন্ড হলো এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা পেয়ার ইলেকট্রন আছে, যে পেয়ার অফ ইলেকট্রন যেটা কোভ্যালেন্ট বন্ড ফরমেশনে আউটার মোস্ট শেলে যে পেয়ার অফ ইলেকট্রন তারা কোভ্যালেন্ট বন্ড ফরমেশনে পার্টিসিপেট করে না, তার নাম হলো লোন পেয়ার ইলেকট্রন, অর্থাৎ দ্য পেয়ার অফ ইলেকট্রন ইন আউটার মোস্ট শেল which doesn't participate for the covalent bond formation, this is called lone pair electron. Or bond pair electron, a pair of electron which is formed by sharing one electron each between the two atoms is called bond pair. So this is the bond pair, this is the bond pair, this is the bond pair. So there are three bond pair electron present. এবার কিন্তু পরীক্ষায় এসেছিল একটা প্রশ্ন, এবং এখানে আমাদের কি বলে একটা বন্ড পেয়ার, একটা বন্ড পেয়ার, একটা বন্ড পেয়ার, প্রশ্নটা এসেছিল কার্বন ডাই অক্সাইডের কয়টা বন্ড পেয়ার ইলেকট্রন এবং কয়টা লোন পেয়ার ইলেকট্রন আছে। অনেক স্টুডেন্ট পারেনি, অর্থাৎ 30 স্টুডেন্ট পেরেছে, আর মনে করো 70% স্টুডেন্ট পারেনি। আমার কাছে যে কপিগুলো আমি চেক করেছি, এনি কার্বন ডাই অক্সাইড মলিকুলে হাউ মেনি বন্ড পেয়ার, হাউ মেনি লোন পেয়ার ইলেকট্রন প্রেজেন্ট, সেখানে 30% স্টুডেন্টের খাতা দেখছি পেরেছে, 70% পারেনি। তো এখন তোমাকে যদি বলা হয় এই কার্বন ডাই অক্সাইড কি একটা কোভ্যালেন্ট বন্ড এন্ড হাউ মেনি বন্ড পেয়ার ইলেকট্রন, হাউ মেনি লোন পেয়ার ইলেকট্রন প্রেজেন্ট, তাহলে তো তোমাকে পারতে হবে। যেমন অ্যামোনিয়াতে যদি পরীক্ষা আসে হাউ মেনি বন্ড পেয়ার ইলেকট্রন প্রেজেন্ট, 3 বন্ড পেয়ার ইলেকট্রন, হাউ মেনি লোন পেয়ার ইলেকট্রন প্রেজেন্ট, 1 লোন পেয়ার ইলেকট্রন প্রেজেন্ট, শেষে আবার এই কথা লিখতে হবে বন্ড পেয়ার ইলেকট্রন 3, লোন পেয়ার ইলেকট্রন 1। ক্লিয়ার? ওকে, এর পরের কোশ্চেন দেখো, যদি আরেকটা কম্পাউন্ড দেওয়া হয়, মনে করো দেওয়া হলো ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড বলা হলো এই কম্পাউন্ড কি পানিতে ডিসলভ হয়, অথবা এই কম্পাউন্ড কি সলিড স্টেটে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, অথবা বলা হয় এই কম্পাউন্ড কি মল্টেন স্টেটে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না করে না। আমি কিন্তু অনেক কোশ্চেন দিচ্ছি যে এটা কি পানিতে ডিসলভ হয়, নাম্বার 1, নাম্বার 2 এটা কি সলিড স্টেটে কন্ডাক্ট করে ইলেকট্রিসিটি, নাম্বার 3 এটা কি মল্টেন অথবা ডিসলভ স্টেটে অ্যাকুয়াস সলিউশন স্টেটে এটা কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তাহলে আমাদেরকে কি জানতে হবে, these three things are the characteristics of the ionic compound. Ionic compound এর first characteristics, ionic compounds are high boiling and melting point solid, number 1. Number 2, ionic compounds dissolve into water. এটাকে আরো অন্যভাবে বলা যায়, কিন্তু তোমার লেভেলের জন্য তুমি এটা শুনে রাখো, ionic compound গুলো পানিতে ডিসলভ হয়। নাম্বার 3, ionic compound solid state ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, বাট molten or dissolved state তারা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। সো ক্যালসিয়াম ক্লোরাইড কি এখন ওই আয়নিক কম্পাউন্ডের মধ্যে পড়ে কি, সেটা তোমাকে জানতে হবে। যদি জানো আর জানলে কিভাবে করে, দ্যাট ইজ দ্য মেকানিজম তোমাকে শিখতে হবে। তাহলে আসা যাক, এই প্রশ্ন যদি আসে তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড হুইচ টাইপ অফ কম্পাউন্ড ইজ দিস, এট ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। সো কিভাবে ফাইন্ড আউট করব, এখানে দেখতে হবে এর মধ্যে কি কি এলিমেন্ট আছে। এলিমেন্ট আছে ক্যালসিয়াম, এলিমেন্ট আছে ক্লোরিন। এখানে দাও, দেখো তো ঠান্ডা বাতাস আছে কিনা, তুমি একটু খেয়াল, ঠান্ডা বাতাস আছে, আমি একটু পড়াই। দেখো এখানে ক্যালসিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়া, সরি ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে দুটো এলিমেন্টে তৈরি, একটা হলো ক্যালসিয়াম, একটা ক্লোরিন।
তাহলে ক্যালসিয়াম একটা মেটাল আর ক্লোরিন হচ্ছে একটা নন মেটাল। তাহলে প্রথমে আইডেন্টিফাই করে নিলাম যে হুইচ টাইপ অফ এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য কম্পাউন্ড। এখানে ক্যালসিয়াম আর ক্লোরিন দুই ধরনের এলিমেন্ট আছে। তোমরা জানো আয়নিক কম্পাউন্ড হতে গেলে মেটাল আর নন মেটালের মধ্যে হতে হবে। আয়নিক কম্পাউন্ড হতে গেলে মেটাল এবং নন মেটালের মধ্যে হতে হবে। তাহলে এটা একটা মেটাল, তোমরা জানো ক্যালসিয়াম একটা মেটাল। হোয়াই ক্যালসিয়াম ইজ এ মেটাল, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ক্যালসিয়াম একটা মেটাল কারণ আমরা জানি মেটালের টেন্ডেন্সি, যে সমস্ত এলিমেন্টের টেন্ডেন্সি থাকে ইলেকট্রন লুজ করে ক্যাটায়নে কনভার্ট হওয়া, এবং ইউজুয়ালি মেটালের আউটার মোস্ট শেলে 1 to 3 ইলেকট্রনস থাকবে। তাহলে কি আমরা দেখি ক্যালসিয়ামের কি আছে? ক্যালসিয়ামের 20, তাহলে এটা হলো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2. This is the last shell and 2 electrons, so definitely calcium is a metal. And মেটালরা করে কি? মেটালরা ইলেকট্রন লুজ করে আউটার মোস্ট শেলে, ইলেকট্রন লুজ করে ক্যাটায়ন হয়। আর ক্লোরিন একটা নন মেটাল, তাহলে ক্লোরিনের ইলেকট্রন কি করে? গেইন করে। তাহলে ক্লোরিন ইলেকট্রন গেইন করে হবে ক্লোরিন আয়ন। এখানে ব্যালেন্স করার জন্য 2 দিয়ে গুণ করলাম আমরা, তাহলে এটা যোগ করে দিলাম, এইটা ক্যান্সেল হয়ে যায়। আর এখানে পড়ে থাকে ক্যালসিয়াম প্লাস 2Cl, এখানে তৈরি হলো ক্যালসিয়াম 2 প্লাস 2Cl মাইনাস, এই দুইটা মিলে তৈরি হয় CaCl2। তাহলে ডেফিনেটলি ক্যালসিয়াম ক্লোরাইড ইজ এ আয়নিক কম্পাউন্ড। At first thing you have to prove yes calcium chloride is a ionic compound, then it is dissolved in water, definitely. How? সেটা একটা কোশ্চেন যে কিভাবে হয় ডিসলভ। তাহলে আমি একটু দেখে দিই, তোমরা অলরেডি জানো, তারপরও আমি একটু দেখে দিই। প্রথমে চিন্তা করতে হবে ওয়াটারের স্ট্রাকচার। পানিতে ডিসলভ হয়, তাহলে পানির স্ট্রাকচারটা আমরা একটু দেখি। এটা হলো পানির ওয়াটারের স্ট্রাকচার। এখানে শেয়ার করছে হাইড্রোজেন আর ইলেকট্রন শেয়ার করে এটা তৈরি হয়েছে। কিন্তু এই ওয়াটার মলিকিউলের মধ্যে অক্সিজেন হলো মোর ইলেকট্রোনেগেটিভ, তাই অক্সিজেন করে কি? শেয়ার পেয়ার ইলেকট্রন, এই যে শেয়ার পেয়ার ইলেকট্রন, এই যে শেয়ার পেয়ার ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে নিয়ে নেয়। অর্থাৎ the tendency to attract the shared pair electron towards itself and becomes partial negative charge, and the other atoms become charged partial positive charge and make a dipole, and that is why water is a polar compound. You have to prove yes water is a polar. পোলার ছাড়া কখনোই আয়নিক কম্পাউন্ড, পোলার সলভেন্টে ডিসলভ হয়, নন পোলারে ডিসলভ হয় না। ক্যালসিয়াম ক্লোরাইড কেরোসিনের মধ্যে দিবা, ডিসলভ হবে না, বিকজ কেরোসিন ইজ এ নন মেটাল। বাট ওয়াটার ইজ এ পোলার বিকজ the water is formed by the 2 atoms of hydrogen and 1 atom of oxygen. Here the oxygen shared 1 electron each between the two with the 2 atoms with the 1 unpaired electron of 2 atoms of hydrogen and makes 2 covalent bond, and the oxygen is more electronegative. That's why oxygen attract the shared pair electron toward itself and it becomes the partial negative charge and hydrogen becomes the partial positive charge. As a result আমাদের এই রকম তৈরি হয়, এই রকম তৈরি হয়, ডাইপোল তৈরি হয়। এই যে পার্শিয়াল পজিটিভ, পার্শিয়াল ডেল্টা সাইন, পার্শিয়াল পজিটিভ চার্জ আর অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হয়। ইট ইজ কল্ড আমাদের ডাইপোল, এন্ড ডাইপোল হলে এটা পোলার হয়ে যায়। তাহলে ওয়াটারটা পোলার, এটা প্রুফ করে নিলাম। কি না বাবা, বাবা তুমি নিশ্চয় ভালো করছো, কিন্তু কথা বলো না বাবা, এই আপুদের আর 5 মিনিট পুরিয়ে নি। দেখো তখন হবে কি, এই ওয়াটারের মধ্যে হাইড্রোজেন প্লাস আর অক্সিজেন 2 মাইনাস এরকম আছে। এখন মনে করো এটা ওয়াটারের মধ্যে পজিটিভ পোল আর নেগেটিভ পোল আছে। তো যদি আমরা ক্যালসিয়াম ক্লোরাইড দিই, এটা যদি আয়োনাইজ, এর আয়ন কি আছে 2 প্লাস আর এখানে 2Cl মাইনাস। এখন কি করবে জানো, যখন দেব তখন এর পজিটিভ পার্ট ওয়াটারের নেগেটিভ পার্টের দিকে আর এর নেগেটিভ পার্ট ওয়াটারের পজিটিভ পার্টের দিকে টানাটানি করবে, টানাটানি করে এটা ভেঙে দিবে। ভেঙে দেওয়ার অর্থ হলো ডিসলভ হয়ে যাওয়া। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, এদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, এটার মধ্যে অ্যাট্রাকশন ফোর্স থেকে যদি বেশি হয় এদের নিজেদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স, সেই ক্ষেত্রে ওই আয়নিক কম্পাউন্ডগুলো পানিতে ডিসলভ হবে। বাবা ওইরকম করে না। এখন কি অবস্থা বলো দেখি, এখন কি ক্লিয়ার হয়েছো যে কেন আয়নিক এই কম্পাউন্ডটা? আগে কি অ্যাট ফার্স্ট থিং ইউ হ্যাভ টু প্রুভ ইয়েস ইট ইজ এ আয়নিক কম্পাউন্ড। কিভাবে লজিক দিয়ে তোমার মতো করে তুমি লিখবে ইয়েস ক্যালসিয়াম ক্লোরাইড ইজ এ আয়নিক কম্পাউন্ড বিকজ ইট ইজ ফর্মড বাই ক্যালসিয়াম অ্যান্ড ক্লোরিন অ্যান্ড ক্যালসিয়াম ইজ এ মেটাল অ্যান্ড ক্লোরিন ইজ এ নন মেটাল। তারপরে ফর্মেশনটা একটু দেখাবা, তারপরে বলবা সো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ আয়নিক কম্পাউন্ড ডিসলভ ইন ওয়াটার। এবার বলবা লজিক্যালি এক্সপ্লানেশন বা লজিক্যাল এক্সপ্লানেশন, এটা আন্ডারলাইন করবা, করার পরে লিখবা যেখানে ওয়াটার ইজ এ পোলার কম্পাউন্ড, ইট ফার্স্ট ইউ হ্যাভ টু প্রুভ যে ওয়াটার ইজ এ পোলার। হাউ টু প্রুভ? আমি বললাম ওয়াটার ইজ ফর্মড বাই দ্য 2 atoms of hydrogen and 1 atom of oxygen, and oxygen shared the 1 electron each between the and 1 unpaired electron of 2 atoms of hydrogen and makes 2 covalent
bond, and oxygen is the more electronegative. That is why it attracts the shared paired electron towards itself, and it becomes the partial negative charge, and hydrogen becomes the partial positive charge. As a result, dipole is formed. So water is a polar compound. Baba, এই জন্যই বিয়াদবটা ভিতরে ঢুকায় না। That is why water is a polar compound. কথা ক্লিয়ার? এই ওয়াটার ইজ এ পোলার করার পরে তারপরে আমরা লিখবো হিয়ার ক্যালসিয়াম ক্লোরাইড ইজ ফর্মড বাই দ্য টু আয়ন্স, দ্যাট ইজ ক্যালসিয়াম 2 plus ion and Cl minus ion. When is added to the water, then calcium 2 plus ion is attracted by the negative part of the water, that is oxygen 2 minus, and the negative part of the calcium chloride, that is Cl minus ion, is attracted by the positive part of the water, that is H plus. That is why ionic compound, that is why calcium chloride is dissolved in water. অনেক কথা বলে ফেললাম, বাট তোমাদের কমেন্টস দেখার মতো আমার সৌভাগ্য হয়নি। আমি জানি না তোমরা কি কমেন্টস লিখছো, আসলে জিনিসটা বুঝতে পেরেছো কিনা এবার একটু জানাও। আমি একটু পাই বন্ড অ্যান্ড সিগমা বন্ড, আচ্ছা পাই বন্ড অ্যান্ড সিগমা বন্ড শিখবা? এটা অর্গানিক কম্পাউন্ডে তোমাদের বইতে আসলে নাই, পাই বন্ড আর সিগমা বন্ড। যদি দুটো অ্যাটম একই আমাদের অ্যাটমিক এক্সিসে থেকে, অর্থাৎ যদি তারা ওভারল্যাপ করে হেড টু হেড, মনে করো এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল, এই একটা অ্যাটম কার্বন অ্যাটম ধরে নাও, আর এই একটা কার্বন, এই যে ওভারল্যাপ করছে এই অরবিটালের সাথে এই অরবিটালের ওভারল্যাপ করেছে, যদি হেড টু হেড ওভারল্যাপ করে তাহলে যে বন্ড হয় সেই বন্ডের নাম হলো সিগমা বন্ড। আর যদি কোনো সাইড বাই সাইড এটার সাথে এটা যদি ওভারল্যাপ করতো তাহলে এখানে যে বন্ডটা হতো সেই বন্ডটা হলো পাই বন্ড। অর্থাৎ যদি দুটো কোনো অ্যাটমের দুটো অরবিটাল যদি হেড টু হেড ওভারল্যাপ করার ফলে যে বন্ডটা তৈরি হয় তার নাম হলো আমাদের সিগমা বন্ড, এন্ড সিগমা বন্ড খুব স্ট্রঙ্গার দ্যান দ্য পাই বন্ড। এবং সিগমা বন্ড কম্পাউন্ড গুলো সহজে রিঅ্যাক্ট করে না, বাট পাই বন্ড কম্পাউন্ড গুলো, পাই বন্ড গুলো সহজে রিঅ্যাক্ট করে ভেঙে যায়। এবং সিগমা বন্ডটা যেহেতু হেড টু হেড ওভারল্যাপ করার পরে যে বন্ডটা হয় সেটা হলো সিগমা বন্ড, আর সাইড বাই সাইড ওভারল্যাপ করে যে বন্ডটা হয় সেটার নাম হলো পাই বন্ড। Yes sir, clear? আর কারো কোনো প্রবলেম থাকলে বলো। আর অলরেডি তোমাদের 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে মনে হয়। প্লিজ তোমাদের আমি আসলে সরি বলে নিই, আসলে তোমরা হয়তো শুনতে চাও না, সারা জোর করে পড়াতে চাই, এটা আমাদের জন্য খুব পেইনফুল, আমাদের কষ্টটা তোমরা একটু বুঝলে না। আমরা তো চাই এটা উজাড় করে শেখাতে, বিশ্বাস করো কিনা জানি না, আমাদের কিন্তু আমরা টিচার, আমরা হতে চাই সেই রকম টিচার তোমাদের অন্তরে যে স্যার সত্যিকার অর্থে স্যার শেখানোর জন্য অনেক বেশি পরিশ্রম করে। আমাদের পরিশ্রমের কিন্তু ঘাটতি নেই, আমরা তো একটা রিয়েল টিচার হতে চাই। আমাদের যতটুকু আমাদের জানি, হয়তো জানার নলেজটা হয়তো বা কম থাকতে পারে, আমরা বলছি না যে আমাদের হিউজ নলেজ, বাট আমাদের ক্ষুদ্র যতটুকু নলেজ আছে সেই নলেজ দিয়ে ম্যাক্সিমামটা উজাড় করে দিতে চাই তোমাদের। তোমরা সেইটুকু নিয়ে আর একটু চেষ্টা করো, কারণ তোমরা শুধুমাত্র আমাদের স্টুডেন্ট না, আমাদের অনেক, আমাদের সমাজের একটা তোমরা মেজর পার্ট, এবং তোমরা এই সমাজকে, এই সোসাইটিকে অনেক কিছু বদলাবে। এবং বলে না চলো বদলে দিই, অবশ্যই তোমরা বদলাবে। আমাদের সমাজটা অনেক বেশি কলুষিত, প্লিজ তোমরাই পারবে বদলাতে। আর এই বদলানোর জন্য তোমাদের পরিশ্রম, তোমাকে এগিয়ে আসতে হবে। আমরা যতটুকু পারি, রাত 1টা 2টা 3টা, আমরা এমন একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আমরা খুব এনকারেজড হই যখন আমাদের অনারেবল আমাদের কাসিম স্যার যখন আমাদেরকে বলে, এবং উনি যেভাবে বলে আমরা কিন্তু সেইভাবে তার থেকেও বেশি করার চেষ্টা করি। কিন্তু আমাদের কম্পোনেন্ট না পেলে আমরা কাকে শেখাবো? তুমি বলো, রাত 2টোর সময় আমাকে বলো স্যার আপনি প্রশ্নের আনসার বলেন, দেখো চেষ্টা করে আমরা বলি কিনা, কোনো ঘাটতি নেই। সো তোমরা প্লিজ সবাইকে বলবা তোমরা শেখো রে বাবা, তোমাদের জন্য আমরা আসি সবসময়, আমরা তো চেষ্টা করি, আমরা তো যাই, তোমরা আমাদের যত স্টুডেন্ট আছে সবার থেকে তোমরা ভালো হও, তোমরা সবচেয়ে ভালো রেজাল্ট করো। তো যা হোক, আমি কথা হয়তো বেশি বলে ফেললাম, কিন্তু সত্যিকার অর্থে কষ্ট লাগে যখন একটা টিচার ক্লাসে পড়াচ্ছে বাট অন্য স্টুডেন্টরা বেরিয়ে যায়। এর মতো পেইনফুল একটা শিক্ষকের জন্য এটা কিন্তু আনবিয়ারেবল, এটা কিন্তু টলারেট করা যায় না, একটা টিচার কিন্তু করতে পারে না। তো সেই ভারাক্রান্ত মন নিয়েই আমি তোমার সাথে কথাগুলো বলছি। হয়তো তোমরা যারা আছো তোমাদের তো কোনো অন্যায় করে না, তোমরা তো ঠিকই করেছো, তোমরা একটা টিচারকে সম্মান দিয়েছো, বাট যারা চলে গেছে তাদের জন্য এই যে আমাদের মনের কষ্টটা তাদের উপরে কিন্তু ইফেক্ট পড়ে।
একটা টিচারের মনের কষ্টগুলো কিন্তু একটা স্টুডেন্টের উপরে পড়ে, কোনভাবে যে পড়বে সেটা বলা মুশকিল। তো আমরা চাই না, আমরা তাদের জন্য কোনো খারাপ দোয়া করতে চাই না, আমরা চাই সবার জন্যই ভালো দোয়া, কিন্তু তাদেরও উচিত তারা সবাই ক্লাসে থাকবে, সবাইকে বলবা, সবাইকেই বলবো আমরা শিখি, চলো আমরা ভালো কিছু জানি। তোমাদেরই ফ্রেন্ড, তোমরা অন্য আলাপ না করে পড়াশোনার আলাপ করো। ওকে, বেস্ট অফ লাক। যদি কথায় কোনো কষ্ট পেয়ে থাকো সরি আমি তোমাদের এই কথার জন্য। ওকে, ভালো থাকো। আগামীকালকে আমি চ্যাপ্টার 4 চ্যাপ্টার 5 এর পার্ট পড়াবো, আর চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 কালকে একটু আলোচনা করব, এবং ক্লাসটা হবে 1.5 ঘন্টা, তাহলে আমার একটা কমপ্লিট লেসন হবে। ওকে, বেস্ট অফ লাক। পরীক্ষা হওয়ার পরে তোমরা সবাই ক্লাসে থাকবা, আমরা একটা করে চ্যাপ্টার ধরবো, এমনভাবে ধরবো যাতে কোনো প্রবলেম না হয়। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।